আমাদের কাছে শীটটা নাই, শীটটা ভুল করে আমাকে বিলাস সাহেব হচ্ছে দিচ্ছেন, আমিও ভুল করে নিয়ে চলে গেছি। কিন্তু তারপরেও আমরা হচ্ছে পড়ি, আমাদের শীটের মূল বিষয় না, আমাদের এই ক্লিনিক্যাল যে বিষয়গুলো পড়ার বিষয়গুলো সেটা হচ্ছে যে বোঝার বিষয় আছে, একটু মনে ধারণ করার বিষয় আছে। ওকে, এখন আজকে পড়াবো হচ্ছে শিল্প, বিচার ও সমালোচনা। ওকে, আচ্ছা, ব্যাপার হচ্ছে যে ধরেন আপনাদের পরীক্ষা হয়তো ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে আশা রাখি, তাই না? সেক্ষেত্রে আমরা পাচ্ছি কয় মাস মাত্র, আর 3 মাস পাচ্ছি। এখন এই 3 মাসের মধ্যে থিওরিক্যাল টার্ম 4টা থিওরি এবং হচ্ছে যে প্র্যাকটিক্যাল টোটাল কয়টা আছে? আরো 6টা। এবার টোটাল 10টা। টোটাল থিওরিক্যাল 6টা এবং প্র্যাকটিক্যাল আছে 10টা। এটাতে যত বেশি সাবজেক্ট না তত পড়ার বিষয়গুলো আপনাদের কমে যাবে। 4টা থিওরি 6টা প্র্যাকটিক্যাল, মোট 10। হ্যাঁ, মোট 10টা। 4টা তার মধ্যে থিওরি আর হচ্ছে বাদ বাকিগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এখন এই যে অনেকে হয়তো আমরা ভয় পাচ্ছি যে এতগুলো থিওরি প্র্যাকটিক্যাল একসাথে কিভাবে দিব। এর আগে কয়টা দিচ্ছেন? গতবার 3টা হচ্ছে 5টা। 8টা দিচ্ছেন না, এবার 2টা বেশি। পরীক্ষাগুলো কি খুব কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? না স্যার, খুবই সুন্দর এবং সহজভাবে হয়েছে। আমরা খুবই সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ স্যার, সুবিধা তো পাবে, কারণ গার্ড দিছে নরমাল, গণিতে দেখেছি শীট দেখে দেখে লিখছে, তাহলে তো ভালো হওয়ারই তো কথা। সেটা ভালো হয়ে তো লাভ নাই, আমাদের ভালো করতে হবে মূল। এই যে ধরেন এখানে আপনারা পাস করবেন, ঠিক আছে? এখানে নিঃসন্দেহে পাস করবেন। আমার তো মনে হয় যে আমরা যে শীটগুলো পড়ি সেটা তো আমরা মুখস্থ করে লেখা লাগে, আপনার বোঝান ঠিক আছে, কিন্তু আমার কাছে আঁকানাটাই বেশি ব্যাপার। আমরা আঁকানের মধ্যে বেশি সময় দিতে চাই, যাতে আঁকানাটা কিছু শিখতে চাই। দুইটা লাগবে ম্যাম। লাগবে, এগুলো তো আমরা পরীক্ষার আগে শেষে ঘুরে ফিরে মুখস্থ। দেখি আপনি বলেন তো যে 7 থেকে 8 জন শিল্পীর নাম বলেন তো, বিশ্ব মানে বাংলাদেশ সহকারে 7 থেকে 8টা শিল্পীর নাম বলেন তো। না স্যার, অনলাইনে যারা আছেন তারাও বলেন, আপনারা বলেন দেখি। খালি তো ইয়ার মধ্যে শীটে পড়ছে, কামরুল পড়ছে, তারপর লামিদিন আর নভেরা আছে, সেই কয়েকজনের নাম বোর্ডের মধ্যে পড়ছে কয়টা। আচ্ছা, ধরেন এই যে এইখানে আপনাদের যে 12,120 যে সিলেবাসটা আছে, এখানে আমরা প্রথমটা পড়লাম হচ্ছে নন্দন তত্ত্ব সংজ্ঞা। কতদিন পড়ছি তাই না? শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা, বাস্তবধর্মী শিল্প, বিমূর্ত শিল্পের বৈশিষ্ট্য, নান্দনিক ব্যাখ্যা। সেদিন কিন্তু আমরা এগুলো ডিটেইল ভাবে আলোচনা করছি, তাই না? যে বিমূর্ত শিল্পটা কি বা হচ্ছে আপনার বাস্তবধর্মী শিল্পটা কি। বাস্তবধর্মী সেদিনকে বুঝতে পারছিলাম, বিমূর্তটাকে মোটামুটি বুঝতে পারছিলাম। যে বিমূর্ততে হচ্ছে কোনো প্রকার কোনো হচ্ছে সিম্বল বা কোনো বাস্তবধর্মী কোনো বিষয়, এগুলো টোটালটাই হচ্ছে বিপরীত হচ্ছে বিমূর্ত, যার মধ্যে কোনো আকার থাকবে না, আকৃতি থাকবে না, থাকবে শুধু হচ্ছে রং এবং আপনার মনের থিঙ্কিং। এইটা এখন শুধু হচ্ছে যে আপনারা বুঝে যান, ঠিক আছে? বোঝার পরে আপনাদের যে মূল বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে এটাকে আগে বাসায় একবার করে দেখতে হবে, পড়তে হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন। আর প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি বারবার করে বলছিলাম যে প্রশ্ন লেখার ক্ষেত্রে কয়েকটা দিক অবলম্বন করতে হয়, তাই না? তার মধ্যে কি বলছিলাম? যে ভাস্কর্য, স্থাপত্য আর চিত্রকলা। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সাধারণত 3টে ভাবটা মনের মধ্যে আসে। এখন এইটা হচ্ছে তার থেকে একটু আলাদা। আমরা তো ওইটা হচ্ছে যে শিল্প কি, শিল্প কিভাবে তৈরি হয়, শিল্প মাধ্যম কি, এগুলো আমরা পড়ে আসছি, তাই না? তারপরে হচ্ছে যে সিন্ধু সভ্যতা বা মিশরীয় বা মেসোপটেমীয় এগুলো কিভাবে লিখতে হয় সেগুলো আমরা ধারণা পাইছি। কিন্তু এবার তার থেকে একটু আলাদা। এখন কি আসবে? এখন আসবে হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। তাত্ত্বিক জ্ঞান বলতে যে আমরা প্রাথমিক ধারাগুলো অতিক্রম করে আসছি কিন্তু গত সেমিস্টারে। এবার আমরা যেটাতে আসবো, তাত্ত্বিকতার দিকে আমাদের বেশি আসতে হবে। তত্ত্ব এবং তার তাত্ত্বিকতা। কঠিন লাগতেছে শুনতে? তাত্ত্বিকতা বলতে কঠিন লাগতেছে না? তাত্ত্বিকতা বলতে হচ্ছে যে ধরেন যে কথা দেখা যাচ্ছে এই অফিসের মধ্যে আমরা আছি, আমরা এইভাবে সিস্টেম করে বিলাস সাহেব এই সেক্টরগুলো সামলাই, স্যার হচ্ছে একটা সেক্টর সামলাই, আমি হচ্ছে একটা সেক্টর সামলাচ্ছি।
এখন তাহলে মূল প্রেক্ষাপটটা কি? মূল প্রেক্ষাপটটা হচ্ছে আপনাদের দুইটা সেমিস্টার কিভাবে সুন্দরভাবে কমপ্লিট করা যায়, এটা হচ্ছে মূল তাত্ত্বিকতা না, মূল তাত্ত্বিক ব্যাপার। এইটা কমপ্লিট করানোর জন্য আমরা হচ্ছে একটা রেখা ধরে আপনাদেরকে কিন্তু এটা শিক্ষাদান করার চেষ্টা করছি, তাই কি না? এখন শিক্ষাদান করার ক্ষেত্রে যে আমরা কিভাবে শিক্ষাদান করব না করব, কিভাবে করলে ভালো হবে, কোন পথটাতে আগালে আপনারা ভালো করবেন, এটাই হচ্ছে মূল প্রেক্ষাপট। প্রেক্ষাপট না, মূল প্রেক্ষাপট। যেমন ধরেন যে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, আপনারা স্বামী স্ত্রী আছেন, এখন আপনাদের তো একটা লং টার্ম একটা চিন্তা ভাবনা আছে যে আমরা সংসারটাকে এই স্টেপে স্টেপে এইভাবে আগাইতে আগাইতে একসময় এই পর্যায়ে যাব, এটা আপনাদের চিন্তা না? কিন্তু বাইরে থেকে এই মানুষগুলো কি দেখতে পাচ্ছে যে আপনাদের মূল থিঙ্কিংগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছে আপনারা একটা পরিবার, এই পরিবারের মধ্যে আপনারা ছেলে সন্তান নিয়ে মোটামুটি বসবাস করছেন, এটাই তো সবাই দেখতে পাচ্ছে। কিন্তু ভিতরের বিষয় কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে না। ভিতরের বিষয়গুলো একমাত্র আপনি জানবেন বা আপনার ফ্যামিলি জানবে, মানুষের এটা জানার কোনো আগ্রহ নাই, আছে নাই। এইটাই হচ্ছে তাত্ত্বিকতার বিশ্লেষণটা আমি দিচ্ছি, যে তাত্ত্বিকতাটা কি। এখন ধরেন যে আসবে এই যে এই ধারাগুলোতে আসবে যে আপনাদের রেনেসা কি, যেমন রেনেসা একটা শিল্প আন্দোলন। যেমন ধরেন শিল্পের যদি একটা বিচার করতে যান, শিল্পের আমরা বিচারটা কিভাবে দেখেছি যে আমরা এর আগে সভ্যতা সম্পর্কে পড়েছি, তাই না? এই সভ্যতায় এটা হয়েছে, ওই সভ্যতায় এটা হয়েছে, এইভাবে সভ্যতাগুলো পড়তে পড়তে মোটামুটি একটা সভ্যতা সম্পর্কে ধারণা পাইছি। এখন সভ্যতাগুলো কিন্তু সাধারণত আপনার সবগুলো কিন্তু যীশু খ্রিস্টের জন্মের 1000, 2000, 3000 বছর আগেকার, তাই কি না? আগে না, না ভুলে গেছেন? এগুলা মানে আমরা যেগুলো আগে পড়ে আসছি ওই সভ্যতাগুলো, হ্যাঁ, সভ্যতাগুলো সবই দেখবেন 3000, 4000 খ্রিস্টপূর্বর আগে, এটা তো জানেন। যেমন সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের খ্রিস্টপূর্ব মানে 3500 বছর আগে এই সভ্যতা তৈরি হয়েছিল। তারপরে মেসোপটেমিয়া সভ্যতা প্রায় 2500। তারপরে আপনার এই যে মিশর বা গ্রিক বলেন বা রোমান সভ্যতা বলেন, এই সভ্যতাগুলো সবই হচ্ছে খ্রিস্টের সব আগের না, খ্রিস্টের সব আগে। আমরা কি করলাম, আগেরগুলো মোটামুটি একটু কমপ্লিট করতে করতে এবার আসছি একটা ধারাতে, এবার আসছি খ্রিস্টের মধ্যে আমরা আসছি, বোঝা গেছে? খ্রিস্টের মধ্যে এসে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি জানছি যে আধের সময় এসে নন্দন তত্ত্বটা কি জানলাম, বাস্তবধর্মী শিল্প কি জানলাম, বিমূর্ত শিল্প কি জানার চেষ্টা করছি। তারপরে এরপরে আসবে আপনার ইজম আছে, বিভিন্ন রকম ইজম আছে, যেমন দাদাই ইজম, ইমপ্রেসিভ ইজম, হ্যাঁ, বাইজেন্টাইন ইজম। এই ইজমগুলো আবার কি জানেন? ইজমগুলো হচ্ছে এক একটা ধারা। যেমন দাদা ইজম মানে হচ্ছে প্রতিবাদ বোঝায়। প্রতিবাদ বলতে যে শিল্পী সমাজে বিভিন্ন অন্যায় অত্যাচার যে হয়, এই অন্যায় অত্যাচারগুলোকে প্রতিবাদ করার জন্য বা এটাকে মোকাবেলা করার জন্য তার শিল্পে দিয়ে সে কি করতে পারে? সে তো মারামারি করতে পারবে না। এখন ধরেন আমি একজন শিল্পী, কথার কথা একজন মাস্তান আমাকে ব্লেড আমার পিছে এইভাবে ব্লেডের টান দিয়ে দৌড় দিয়ে পালাই গেল, কারণ আমি কি ওকে ব্লেড দিয়ে দৌড় দিয়ে তাড়া করতে পারবো? আমি তো আর্টিস্ট, তাহলে আমার প্রতিবাদটা কোথায়? আমি তাহলে কিভাবে মোকাবেলা করবো? পারবো? এখন এই মোকাবেলার যে ভাষাটা, সেই ভাষাটা হচ্ছে শিল্প আন্দোলন বা শিল্পের বিভিন্ন শাখা, যেই শাখাতে হচ্ছে আমরা কি করব, এই শিল্পের বিভিন্ন মাধ্যমগুলোকে জানার চেষ্টা করব। ওকে, যেমন ধরো রেনেসাঁর যুগটা শুরু হয় 1800 সালের পর থেকে, অন্ধকার যুগ শুরু হয় 1200 থেকে 1350 সাল পর্যন্ত। তারপরে ওই 1300 সালের পর থেকে একটা স্বাভাবিক জীবন আসে, ঠিক আছে। তারপরে 2000-এর পরে শুরু হয় আধুনিক শিল্পকলা, ঠিক আছে। তারপরে বর্তমান সময়, এই যে প্রেক্ষাপটগুলো না, এটাই হচ্ছে আমাদের এই যে 12,120 এই বিষয়গুলোর মূল বিষয়বস্তু। ওকে, এখন শিল্প সমালোচনা এবং শিল্প বিচার। এখন একটা শিল্পকে বিচার করার জন্য আমরা মোটামুটি কি জানবো বলেন? আমাদের কাছে শিল্প যদি এখন নাই, তারপরে হচ্ছে আমরা কি জানবো বলেন? একটা শিল্পকে বিচার করার জন্য কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়, তাই না? যেমন আমি সেদিন বলছিলাম যে একটা শিল্পকে শিল্প কখন বলবো? যখন একটা শিল্পের মধ্যে আপনার নির্দিষ্ট একটা মেসেজ থাকবে, যে আপনি একটা ছবি তৈরি করলেন, সেই ছবিটা জনগণের মধ্যে কি ধরনের প্রভাব ফেলবে সেটা খুব ভাইটাল একটা বিষয়। কারণ এখানে আমাদের শিল্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। থিওরিক্যাল কি প্র্যাকটিক্যাল সেটা পরের বিষয়, শিল্পটা আমাদের সবার আগে গুরুত্বপূর্ণ। এখন সেক্ষেত্রে যদি বলি যে শিল্প বিচার,
এবং শিল্প সমালোচনা। এখন ধরেন যে আমি একটা শিল্পকর্ম করলাম, শিল্পকর্মটা হচ্ছে আপনার কাছে একরকম লাগবে, ওনার কাছে একরকম লাগবে, আদার্স যারা আছে তাদের কাছে আরেক রকম লাগবে। দেখা যাচ্ছে আপনি বললেন যে শিল্পটা যদি এইভাবে করলে শিল্পের মানটা আরো ভালো হতো, আপনি মতামত দিলেন শিল্পটা এইভাবে না এইভাবে এইভাবে করলে ভালো হতো। বিলাস সাহেব বললো যে শিল্পটা হচ্ছে শিল্পের এই জায়গাগুলো যদি আরেকটু উন্নত করা যেত তাহলে শিল্পকর্মটা আরো ভালো হতো। কারণ শিল্প জিনিসটা কি সবার কাছে সমান হবে? সম্ভব না। সম্ভব আসলে কি সম্ভব? কারণ একটা মানুষ যেমন সবার কাছে সমানভাবে প্রাধান্য পায় না, তেমনি শিল্প কিন্তু সবার কাছে সমানভাবে প্রাধান্য পাবে না। এটা হলো প্রাথমিক জ্ঞান। এখন যখন আমরা এই যে বিমূর্ত শিল্পকর্ম যাব বা আরো অন্যান্য কম্পোজিশনে যাব, তখন কিন্তু আমরা টোটালি কিছু বুঝতে পারবো না। বিমূর্ত কি আপনারা বলছেন? বোঝা শিখছি আমরা? বোঝা শিখিনি। তাহলে শিল্প বিচারটা আমরা কিভাবে করবো? আমরা তো বোঝাই শিখিনি, শিল্প বিচারটা কিভাবে করবো বলেন? এখন একটু মনে করে দেখেন তো, অনেক আগে আপনাদেরকে আমি বলছিলাম যে একটা শিল্পকর্ম তৈরি করার জন্য প্রথমে কি করতে হয়? একটা যদি আমি দৃশ্য আঁকি, সেই দৃশ্যটাকে আমরা কি করি? সেই দৃশ্যটাকে করি হচ্ছে নিচের একটা ভাগে ফাঁকা রাখি, উপরেরটা হচ্ছে স্কেচ জন্য রাখি, মাঝখানে হচ্ছে আমরা সাবজেক্টটা আঁকি, তাই কি না? আচ্ছা, তারপরে এখন সাবজেক্ট যদি হচ্ছে এইদিকে মুভমেন্ট হয়, তাহলে এদিকে আমরা জায়গা বেশি রাখি, এদিকে জায়গা কম রাখি, তাই কি না? তাহলে এটা আমাদের কি কম্পোজিশন না? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস সেদিন কি বললাম যে একটা চেয়ার যদি আমরা সোজা করে রাখি তাহলে সোজাভাবে দেখতে পাই, যদি চেয়ারটাকে বাঁকা রাখি তাহলে তার বাঁকা সাইডটা আগে দেখতে পাই, বা সামনে আমাদের যেটা পড়ে সেটা দেখতে পাই। তার মধ্যে তাহলে কি থাকতে হবে? কম্পোজিশন থাকতে হবে, আরেকটা কি থাকতে হবে? পরিপ্রেক্ষিত থাকতে হবে। পরিপ্রেক্ষিত মানে পার্সপেক্টিভ। আরেকটা কি থাকতে হবে? আলোচনা থাকতে হবে, রাইট, আলোচনা থাকতে হবে। এখন সেক্ষেত্রে আমরা এমনি নর্মাল ছবিগুলোর ক্ষেত্রে এই তিনটা পয়েন্ট সবাই একটা জানি আমরা, তাই না? নর্মাল যে আমরা দৃশ্য সবকিছু আঁকি, যে এই তিনটা জিনিস থাকা বাধ্যতামূলক, তাহলে সেটা হবে একটা পরিপূর্ণ শিল্প। এখন দেখেন যে আপনাদেরকে একজন একটা ছবি আঁকলেন, ছবি আঁকার ক্ষেত্রে আপনারা দেখলেন যে ছবিতে কি নাই, ছবিতে আপনি তিনটার মধ্যে একটা জিনিস খুঁজে পেলেন না, তাহলে আপনি তখন কি বলবেন? যে আমার ধারণা যে আপনার মনে ছবিটাতে কম্পোজিশন বা আলোচনার একটু অভাব আছে। আপনি জিনিসটা বুঝতে পারলেন না? পারলেন? আচ্ছা, রাইট। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা আগে শিখে এসেছি যে একটা ছবিতে এই তিনটা জিনিস থাকা বাধ্যতামূলক, তাই না? এই তিনটা যদি একটা কমতি হয় তাহলে কি হবে? সেটা শিল্প আকার হবে? সেটা শিল্প হবে না। তাহলে শিল্প বিচারের ক্ষেত্রে সবার আগে যখন আপনারা লিখবেন, যখন লেখার ক্ষেত্রে শুরু করবেন, তখন কিভাবে লিখবেন? আচ্ছা, আমরা একটু উপরের দিকটা একটু মুছি, আপনাদেরকে এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে আমি একটু হেল্প করি। এটা হচ্ছে আমাদের 12,120 হচ্ছে বিষয়গুলো। এখন যখন আমরা এই শিল্প বিচার এবং সমালোচনা যখন শুরু করব, তখন আমরা কি দিয়ে শুরু করব? ভূমিকা। আমরা ছোট্ট করে এখানে ভূমিকার পয়েন্ট উল্লেখ করলাম। সবাই একটু খাতাতে টুকে নেন, তাহলে আপনাদের প্রশ্নগুলো লিখতে ইজি হবে। এগুলো হচ্ছে কোনো পয়েন্ট আকারে দেওয়ার দরকার নাই, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে পয়েন্ট লিখছি। এখন ভূমিকার ক্ষেত্রে সবার আগে আমরা কি করব? যে শিল্পটা কি আগে লিখবো। বুঝছে? লেখা হয়েছে সবার? আপনারা যারা অনলাইনে আছেন তারা একটু যদি টুকে নেন না, এই যে পরবর্তী দেখবেন যে পড়তে গেলে ইজি হচ্ছে। এই আপনাদের এই শীটটাতে দেখা যাচ্ছে যে 5টা 7টা করে পেজ আছে, এতগুলো আপনাদের তখন পড়া লাগবে না। লাগবে না। এখন এই ভূমিকার ক্ষেত্রে আপনারা কি লিখবেন? ভূমিকার ক্ষেত্রে লিখবেন যে শিল্পটা কি। ভূমিকার ক্ষেত্রে লিখবেন শিল্প। শিল্পটা কি? শিল্পটা আমরা সবাই জানি। শিল্প জানি না? শিল্পটা তো সবাই জানি নাকি? না, জানি না ম্যাম? এগুলো ফার্স্ট সেমিস্টারে কমপ্লিট হয়ে গেছিল। ওই সেটা পড়ছিলাম যে একজন কুমার যখন মাটির তৈরি করে, ওটা কি শিল্প? হ্যাঁ, কুমার যখন মাটির জিনিস তৈরি করছে সেটা তো শিল্প কি? জি।
কিন্তু ওইভাবে তো লিখে যাবে না যে কুমার বাড়িতে একটা জিনিস তৈরি করেছে শিল্প হয়ে গেল, এটা তো হলো না। হলো শিল্পের তো যে এই আংটি, আপনার যে মনের ভাব, হ্যাঁ রাইট ম্যাম রাইট, আপনার কল্পনা শক্তিকে বা মনের আকাঙ্ক্ষাকে বা সমাজের সবাই গ্রহণ করতে পারে এমন কোনো বিষয়কে যখন আপনি আপনার নিজের মনের আঙ্গিকে যখন মানুষের সামনে তুলে ধরতেছেন, সেটাই শিল্প। এটা সাধারণ সংখ্যা। আবার যখন রবীন্দ্রনাথের মতো ধরতে যাবেন, তখন রবীন্দ্রনাথ বলছে যে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর পরে যখন কোনো কিছু রচিত হয় সেটাই শিল্প। এখন দেখা যাচ্ছে যে আমি তো সবসময় আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে শিল্পটা হচ্ছে যে ধরেন যে আপনার চাহিদাগুলো এখন কি আছে। আপনার চাহিদা আছে যে আপনি একটা চাকরি করবেন, চাকরি টাকরি করার পরে দামি দামি পোশাক আশাক করবেন, পোশাক আশাক যখন সবকিছু কমপ্লিট হবে, ভাত কাপ সবকিছু হয়ে যাবে, তখন কি করবেন? তখন আপনি নর্মাল 1000 টাকার ফোন ইউজ করলেও চাইলেও পারেন। তখন আপনি বলবেন যে না আমি একটা দামি অ্যান্ড্রয়েড, আমি একটা অ্যাপেল ফোন ব্যবহার করতে চাই। যাবেন না? মনে শখ থাকতে পারেন আপনার, শখ থাকতে পারে, ও অজস্র শখ আছে স্যার, তাই না? এই যে যখন এই যে আপনি বলবেন যে আপনার অজস্র শখ আছে, এই শখগুলো যখন আপনার মনের আঙ্গিকে যখন প্রকাশ করবেন, শিল্পরূপে প্রকাশ করবেন, তখন সেটাই হবে শিল্প। এখন কুমার তো ওটা করে, আমারও তো ওটা করে, তাই না? একজন হেল্পারও তো হেল্পারি গিরে করতে করতে দাদা আস্তে 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 বাইলিয়া নাকি কি যেন কয়, বাইলিয়া আস্তে, ব্যাটারি সাইডে, তারপরে কি কয় প্লাস্টিক সাইডে। ওই তো আর্টিস্ট, আর্টিস্ট না? সব হেল্পার কি একই রকম কথাবার্তা কয়? এগুলো হচ্ছে যে এক একজনের মনের যে কুরান বা চাহিদা বা প্রকাশভঙ্গি, এটা হচ্ছে এক এক রকম, সবার সাথে মেলে না। সবার সাথে যদি মেলে তাহলে সেটা সাধারণ হয়ে গেল। শিল্পটা কখনোই সেটা সাধারণ হতে পারে না। যখন এক ধরেন আপনি একটা পোশাক শোরুমে গেলেন, এখানে 3টা জামা দেখতে পাইলেন, মেয়েদেরই জামা দেখা যাচ্ছে 3টা আপনি জামা দেখতে পাইছেন। কোনো জামা দেখবেন যে 3টে জামার ডিজাইন কাটিং টাটিং সব একই, খালি দেখবেন যে উপরে হাতের কাজগুলো এক একটার এক এক রকম, সবগুলোই এক পিস করে। তখন সেটা কি নান্দনিকতা প্রকাশ পাচ্ছে না, সৌন্দর্য প্রকাশ পাচ্ছে না? 3টে জিনিসের মধ্যে শিল্প আছে, কিন্তু 3টারই প্রকাশভঙ্গি 3 রকম, তাই না? এই যে একটা ব্যতিক্রমতার ব্যাপার, যে এই যে প্রকাশভঙ্গিগুলা, এটাই তখন শিল্পরূপে আবির্ভূত হবে। ঠিক আছে? এখন এইভাবে আপনারা প্রথমে শিল্প কি বা শিল্প কিভাবে হয় এটার প্রাথমিকভাবে একটা সংজ্ঞা এইভাবে দিবেন, ভূমিকা যেভাবে দেওয়া লাগে একটা সংজ্ঞা আপনারা দিবেন। দেওয়ার পরে এবার আসবেন হচ্ছে যে শিল্পের প্রকারভেদ। শিল্প তো অনেক রকম হয় না? যেমন হচ্ছে যে চিত্রশিল্প হয়, সঙ্গীত শিল্প হয়, নাট্যশিল্প হয়, সিনেমা শিল্প হয় না? এগুলা বিভিন্ন রকম শিল্প আছে। এখন এই শিল্পটাকে আমরা কোন শিল্প নিয়ে পড়াশোনা করছি সেটার একটা প্রকারভেদ। এখানে অনেকগুলো প্রকার লিখলেন, লেখার পরে সেটা আমরা যেটা এখন এখানে পড়ছি বা লিখবো সেটা হচ্ছে আপনারা শুরু করবেন। এখন সমালোচনা কি? সমালোচনাটা শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিল্প বিচার করা শিখতে হবে, সমালোচনা করা শিখতে হবে। এখন একটা ভালো একজন একটা ছবি আছে যার মধ্যে কম্পোজিশন, আলোচনা, পরিপ্রেক্ষিত এবং হচ্ছে যে একটা মেসেজ, সবার আগে মেসেজ থাকতে হবে না? যে এই শিল্প দ্বারা আপনি কি বোঝাচ্ছেন। সেদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে জয়নাল আবেদিন দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিল গোটা পৃথিবীতে। তাহলে তার মেসেজটা কি ছিল? যে আমাদের এখানে দুর্ভিক্ষ হয়েছিল, এটা কি মেসেজ ছিল? দুর্ভিক্ষ বলতে স্যার আমার মানুষের কষ্ট দেখাতে চাচ্ছে। আর কি অনলাইনে বলেন তো, এই দুর্ভিক্ষের ছবিগুলো যে জয়নাল আবেদিন করছিল, কেন করছিল? শুধু কি দুর্ভিক্ষ মানুষগুলোর এই কষ্ট টষ্ট এই বোঝানোর জন্য করছিল, না সাথে আরো কিছু ছিল? আমি সেটা জানতে চাচ্ছি। এখন থেকে যে কোনো জিনিস বোঝার আগে তার মূল প্রেক্ষাপটে যাবেন যে আসলে ঘটনার সূত্রপাত কিভাবে হলো। ঠিক আছে, ঘটনার সূত্রপাতটা কেন হলো? এই যে দুর্ভিক্ষটা হয়েছিল, দুর্ভিক্ষ হওয়ার পিছনে একটা কারণ ছিল না? এমনি এমনি কি দুর্ভিক্ষ হয়? তাহলে কারণটার প্রাথমিক কারণটা কি? কোনো কিছু সংকট ছিল না? খাদ্য সংকট বা অর্থ সংকট, কোনো একটা কিছু সংকট ছিল বা আমদানি সংকট ছিল, যার কারণে হচ্ছে দুর্ভিক্ষগুলো হয়েছে। সেই দুর্ভিক্ষটা মানুষের সামনে যখন প্রচার করছে, তখন গোটা বিশ্বের মানুষ কি দেখলো? যে এই দেশে দুর্ভিক্ষ হয়েছে। তখন তার ধারণা করলো কি? যে অর্থ কষ্ট ছিল বা খাবার সংকট ছিল বা অন্য কোনো ঝামেলা ছিল, যার দরুন এই দুর্ভিক্ষগুলো হয়েছে। গোটা মানুষ তখন বাংলাদেশ সম্পর্কে জানলো এবং এদেশের যে অর্থনৈতিক, খাবার সংকট,
রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়েই হচ্ছে দুর্ভিক্ষতা সৃষ্টি হয়েছিল, তাই না? ভারতবর্ষে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তখন। তাহলে সে কিন্তু দুর্ভিক্ষ ছবি যে আঁকছে তা কিন্তু না, মূল যে প্রেক্ষাপটটা সেই মেসেজটা গোটা পৃথিবীকে দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়েছিলাম কি, যে শিল্পের, এটা কিন্তু শিল্পের বিচার সম্পর্কে বলতেছি আপনাদেরকে। শিল্পটা বিচার কিভাবে করবেন, পরীক্ষার খাতায় যদি এভাবে লিখেন তাও কিন্তু ভালো মার্কস পাবেন। এখন এস এম সুলতান যে ছবিগুলো আঁকছিল, ওই যে বলছিলাম না যে মায়েদেরকে বা গ্রামের লোকদেরকে অনেক শক্তিশালী করে বোঝানো হতো। শক্তিশালী বোঝানোর অর্থটা কি? তারা কি অনেক ভীষণ ভীষণ খেলে, মারপিট করে, এটা বোঝানোর জন্য শক্তিশালী করছে? কেন করছে? মনে হয় না, এটাই ঠিক। তারা প্রচন্ড কর্মঠ। বাংলাদেশের মানুষ অসংখ্য হারে কর্মঠ। তারা হচ্ছে কৃষিকাজ, এখানে বোঝানোর অর্থ ছিল এটাই যে তারা কাজ করতে করতে তাদের শক্তিশালী মাসেল হয়ে গেছে। তারা কাজ করতে করতে তারা পরিশ্রম ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। যেই ছবি আগে সেই ছবিতে দেখতেছে তারা সবসময় কাজ করতেছে, কেউ দেখবেন বসে নাই। ওই জয়নুল আবেদিনও কিন্তু রমণীকে যে আঁকছে, উকি নামে যে একটা শিল্পকর্ম করছে, যে উকি মানে কি করছে, যে জানালা দিয়ে বিকাল হয়ে গেছে কিভাবে? সূর্যের আলো দেখা যাচ্ছে যে অল্প একটু সূর্যের আলো সাইড দিয়ে পড়ছে, মানে বিকালের সূর্যের আলোটা যেভাবে পড়ে সেভাবে সূর্যের আলো পড়ছে। এখনো তার স্বামী আসতেছে না, খাবার পানির ঘট, বা যেটাকে আমরা পানি যেটা নেই সেটার নাম কি, জগ বা খাবারের জায়গা, খাবারের প্লেট বাটি সব রাখা আছে। সূর্যের আলো একদম পড়তে পড়তে আর অল্প একটু সূর্যের আলো বাকি আছে। তার মানে বোঝাইছে যে গোধূলি চলে আসছে, এখনো তার স্বামী আসতেছে না। কে? সে জানালা দিয়ে এভাবে উকি দিয়ে দেখছে মেয়েটা খাবার টাবার নিয়ে, যে স্বামী তার কখন আসবে। এটা কিভাবে বোঝানো হয়েছে? যে আমাদের মূল জায়গাটাই হচ্ছে টোটালি কৃষি। আমরা কৃষি না, আমাদের টোটাল সমাজটাই কৃষি না। সেই মহিলা কি করতেছে? অপেক্ষা করতেছে তার স্বামীর আসার জন্য, কখন স্বামী আসবে, কখন তাকে খাবার পেরে দিবে। তাহলে সে অপেক্ষা করতেছে। সে কি মানে কি বুঝলো এখানে? আমরা কি বুঝলাম? যে তার স্বামী মাঠে এখনো কাজ করতেছে, কাজ শেষ হয়নি, সন্ধ্যা হতে চললো, তারপর সে খাবার খায়নি। গল্পটা বোঝাচ্ছে না? প্রতিটা শিল্পকর্মের এক একটা করে মানে থাকে। যেমন আরেকটা দেখবেন যে ওই যে গরুর গাড়ি যখন গর্তে কাদার মধ্যে পড়ে যায়, জয়নুল আবেদিনের একটা ছবি আছে দেখবেন, তখন গরুর গাড়িকে ঠেলার জন্য কি করতেছে? 4-5 মিনিট ঠেলে তুলতে পারতেছে না কাদা থেকে। তাহলে কি বোঝাচ্ছে? যে আমাদের টোটাল পরিবেশটা হচ্ছে গোধূলি বলতে যে টোটাল জনজীবনটা হচ্ছে কাদোমাখো, মাটির রাস্তা, মাটির পরিবেশ। এই পরিবেশে এইভাবে কষ্ট করে আমরা হচ্ছে উপার্জন করে খাই, বা এইভাবে আমরা দিন যাপন করি। এই যে শিল্পের বিচারটা আপনাকে এইভাবে করতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা কি দেখলেন? যে এস এম সুলতানের যতগুলো ছবি দেখবেন, সব ছবির মধ্যে দেখবেন যে সব মানুষ কাজ করতেছে, কেউ দেখবেন বসে নাই। আমাদের গ্রামের মানুষকে বসে থাকে? আপনারাও দেখা যাচ্ছে যে এদিকে থাকলে, বাসা থাকলে কোনো না কোনো কাজ করতেছেন না? ঘরের কাজ, বাইরের কাজ, মাঠের কাজ, সব কাজই তো সামলাচ্ছেন। ছেলে সামলানো, পরিবার সামলানো। এই যে আপনাদের যে এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনাদেরকে শিল্পকর্ম বিচার করা শিখতে হবে। তারপরে ধরেন এই যে পটুয়া কামরুল হাসানকে পটুয়া নাম দেওয়া হয়েছে। সে হচ্ছে যে এই যে পটচিত্রে যে বিভিন্ন রকম আমাদের লোকগাথা, স্মৃতি, গান বাজনা, সংস্কৃতি, কালচার, বিভিন্ন ধরনের ছবি তারা কি করতো? বিভিন্ন যে মাটির পটগুলো থাকতো বা অন্যান্য পট থাকতো, সেই পটে বিভিন্ন ধরনের নকশা, চিত্র, ছবি আঁকতো, এঁকে গোটা বিশ্বের কাছে পরিচিত করতো যে এটা আমাদের কালচার। এই কালচার দিয়ে আমাদের গোটা সমাজটা চলে। এই কালচার যদি ধ্বংস হয়ে যায়, দেশ ধ্বংস। তখন কি আমাদের কালচার থাকবে? তখন তো আমরা কি কালচার হয়ে যাব? আমরা ইউরোপিয়ান কালচার, আমরা ইন্ডিয়ান কালচার হয়ে যাব, হবে না? সে কি করছে? সে হচ্ছে আমাদের কালচারটাকে তুলে ধরছে। তুলে ধরছে হচ্ছে আমাদের গ্রাম্য সমাজ, যে পরিশ্রমী যে মানুষ, সেটার কথা তুলে ধরছে। জয়নুল আবেদিন তুলে ধরছে হচ্ছে যে প্রকৃতি এবং আমাদের প্রতিটা মানুষের যে আলাদা করে একটা বৈশিষ্ট্য থাকে, সেইটা জিনিস তুলে ধরছে। এগুলোই হচ্ছে শিল্প বিচার। বোঝা গেছে? এগুলো হচ্ছে শিল্পের বিচার, ঠিক আছে? আপনি যদি বিচার করা না শিখেন তাহলে আপনি তো শিল্প চিনবেন না। আমরা এখন এর আগে শিল্পকে দেখছি হচ্ছে কিভাবে, জাস্ট একটা শিল্পকর্ম, ওফ কি সুন্দর লাগছে রে দেখতে, চমৎকার লাগছে, কি গাছ এঁকেছিস বান্ধবী তুই, হ্যাঁ তাই না? বিভিন্ন কিছু দেখছি, কিন্তু
এখন থেকে আপনাদের শিল্পের দৃষ্টিভঙ্গি আমি আশা করি ধীরে ধীরে আপনারা সবাই চেঞ্জ করবেন। চেঞ্জ করবেন কিভাবে? যে ছবি সুন্দর লাগছে শুধু না, সুন্দরের সাথে তাৎপর্যপূর্ণ কিছু ব্যাখ্যা দাঁড় করাতে হবে। তাহলে যখন আপনি এই যে এই ব্যাখ্যাগুলো যখন তুলে ধরবেন, তাহলে একজন শিল্পীর যদি ছবিতে কোনো ভুল থাকে, তাহলে সে পরবর্তীতে কি করবে? সেই ছবিটা আরো সুন্দর করে আঁকবে। আমি আপনাদের এখন অনেকের ছবি দেখলাম যে কেউ ইট আঁকতে গিয়ে এত বড় করে ইট আঁকছেন। ইট দেখা যাচ্ছে হচ্ছে কয় ইঞ্চি হয়, 10 ইঞ্চি কি 12 ইঞ্চি হয় না লম্বাতে, আর এইদিকে হয় মনে হয় 5 ইঞ্চি 6 ইঞ্চি। তো ইটগুলা দেখে মনে হলো যে কারোর 20 ইঞ্চি ইট হয়ে গেছে, কারোর এদিকে 2 ইঞ্চি। এই যে বিভিন্ন রকম আঁকছেন না, তো এই জিনিসগুলো যদি আপনি এখন ওই যে ধরনের ভুল আছে, আপনি যদি এখন বলেন পাম দেওয়ার জন্য যে ওফ বান্ধবী কি এঁকেছিস, মারদাঙ্গা লাগছে দেখতে, চমৎকার লাগছে, তাহলে কি হবে? তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন? ভুল শিক্ষা দিচ্ছেন না? ভুল শিক্ষা দিয়ে আপনি চামে চামে নিজে ঠিক করে এঁকে নিয়ে এই দেখ আমারটা দেখ, আপনি ওকে ছোট করতেছেন। আপনি নিজে ভালো লাগছেন একে, ও যে ভুল করছে আপনি ওকে ভুল করে ধরা দিচ্ছেন না, না করে কি করতেছেন? ওফ বান্ধবী দেখ যে আমারটা দেখ, অহংকার প্রকাশ করলেন। এটা কি হলো? শিল্পের অবক্ষয়, এটাকে বলে শিল্পের অবক্ষয়। আমি যতগুলো কথা বললাম এটি সবগুলো পরীক্ষার খাতায় লিখবেন। শিল্পটা কি, শিল্পের ভূমিকাটা কি, শিল্পের সমালোচনা কি, শিল্পের বিচার কি, শিল্পের অবক্ষয় কি, সঠিক শিল্প কি, এগুলোই হচ্ছে যে আপনার পরীক্ষার খাতায় যদি আমার কথাগুলো লিখেন 10-এ 8 পাবেন বা 9 পাবেন। বোঝা গেছে আমার কথা? আমার কথাগুলো যখন বই খুলে পড়বেন দেখবেন, তখন দেখবেন সব মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা শিল্পের বিচারগুলো এইভাবে, প্রতিটা শিল্পের বিচার আমরা হচ্ছে এইভাবে করব। অনলাইনে যারা আছেন তাদের কি বুঝতে কষ্ট হচ্ছে আমার কথা? আমি কি বোঝাতে পারছি? এই যে আপনাদেরকে যে বোঝাতে পারতেছি বা বোঝাতে পারতেছি না, আপনারা সবাই কি ধরতেছেন? হুঁ ধরতেছেন। এর মধ্যে যদি দেখা যাচ্ছে কোনো আমার ভুল থাকে, তাতেও আপনারা হুঁ ধরে আমাকে পাম দিয়ে ফুলাই দিচ্ছেন। তখন আমি কি মনে করতেছি? ও পারফেক্ট পারফেক্ট, আমি হেভি টিচার, আমি হেভি টিচার। এই কাজটা করা যাবে না। আমার যদি কোনো না 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 কে বলছে, আপনার যদি সে বিষয়ে জানা থাকে আপনি অবশ্যই ভুল ধরবেন। আপনি ভুল ধরলে আমার সঠিকটা শিখাইতে আপনাদের কাছে সোজা হবে। ঠিক আছে? এই জন্য আমার ভুলগুলা, আপনারা যদি কোনো রকম ভুল হয় আপনারা বলবেন যে স্যার এই জিনিসটা মনে ভুল হচ্ছে, এই জিনিসটা এমন ছিল। বা কোনো বান্ধবীর ছবি যদি দেখেন যে পাখি আঁকতে গিয়ে কাক আঁকছে, মানে টিয়া পাখি আঁকতে দিছি, কেউ আঁকছে কাক, কাউকে আমি ঘুঘু আঁকতে দিছি, কেউ আঁকছে বক। আমি বেশ কিছু শিল্পকর্ম দেখলাম, কয়েকজন আবার কে একজন হচ্ছে দোয়েল পাখি আঁকছে, তো পাশে একজন লিখছে যে এটা দোয়েল পাখি না, এটা হচ্ছে ঘুঘু হয়েছে। তো উনি আবার পক্ষান্তরে ধরে লিখছে ঘুঘু হোক আর যাই হোক, আমি এটাই ভালো পারি, আপনি মনে তাও পারেন না। তো এই যে এই বিষয়গুলো আমাদের করা যাবে না। ঠিক আছে? এই বিষয়গুলো না করে আপনি সঠিক মানে সহ শিখতে হবে। আমি আপনাদেরকে বারবার করে বলি যে একজন আর্টিস্টের সর্বপ্রথম চরিত্র হওয়া উচিত ন্যায়, সৎ এবং চরিত্রবান। ওকে, ন্যায়, সৎ এবং চরিত্রবান, তাছাড়া আপনি আর্টিস্ট হতে পারবেন না। ওই যে অহংকার থাকবে, ওই এরকম হচ্ছে, ওর থেকে আমার ভালো করে আঁকতেই হবে। ও যতই ভুল করবো, বি করছিস বান্ধবী, আয় দেখ আমারটা দেখ, মার দাঙ্গা করে আঁকছি আমি। এইগুলো হচ্ছে অহংকারের ফল। অহংকার করা যাবে না। এই জন্য সঠিকটাকে সঠিক বলতে হবে, জি সঠিকটাকে সঠিক বলতে হবে, এবং যেখানে যে দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার সেখানে সেই দৃষ্টিভঙ্গি দিতে হবে, না হলে আপনারা ভালো আর্টিস্ট হতে পারবেন না। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিছিলাম। উদাহরণটা দিছিলাম হচ্ছে যে একজন ডাক্তার তার মেয়ে কিন্তু অপারেশন করতে পারবে না, পারবে? সে যখন ডাক্তার তার মেয়ের অপারেশন করতে যাবে, সার্জারি করতে যাবে, তার কিন্তু হাত কাঁপবে, যেটা আমার মেয়ে। পক্ষান্তরে যখন অন্য কেউ আসবে, ওর কাছে দিবেন, ও কাইটে ফিরে সিলাই টিলে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে প্যাক করে পাঠিয়ে দেবে, আর কোনো সমস্যা নাই। কেন? ওর আবেগ কাজ করে না, সেখানে বলে আবেগ কাজ করে না। অথচ ও যদি প্রফেশনাল হতো না, তাহলে কিন্তু ওর এই আবেগটা কাজ করতো না। এই জন্য আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে প্রফেশনাল হতে হবে, সঠিককে সঠিক বলা শিখতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, কোনো কিছু ভুল হলে তাকে ভুলটা সঠিকভাবে বলতে হবে, তাও সমালোচনা করে, মানে উল্টাপাল্টা কথা বলে না। তো ধরেন সেই দিন সে দোয়েল পাখিটা আঁকছে, অনেকে যে ঘুঘু টুঘু হ্যান ত্যান বলে একাকার করে ফেললো, ওই জায়গায় যদি সে না বলে বলতো
যে দোয়েল পাখির লেজটা একটু সমস্যা হয়েছে আর মাথাটার দিকে কেমন যেন লাগতেছে, তাছাড়া ভালোই লাগছে। তাহলে কিন্তু সে কি করতো, সে কিন্তু পক্ষান্তরে অ্যান্সার দিত যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনাকে ধন্যবাদ, দিত না? পক্ষান্তরে সে ম্যাডাম অ্যান্সার দিচ্ছে যে গুগল যাই হোক আমি আসছি এটাই ঠিক। তাহলে কি হলো, আপনারা হচ্ছে অ্যান্সার মানে সমালোচনা করলেন ডাইরেক্ট উল্টাপাল্টা বলে, সে উত্তরটাও দিল হচ্ছে রেগে উল্টাপাল্টা, তাই না? তাহলে কি আপনি যদি সঠিক দিতেন তাহলে অ্যান্সারটা আপনি সঠিক পেতেন, তাই কি না? এই জন্য কি করতে হয়, সমালোচনা করলে সেটা গঠনমূলক সমালোচনা বলে না, বিভিন্ন টকশোতে দেখেন না গঠনমূলক সমালোচনা হবে আজকে। গঠনমূলক মানে এটাই হচ্ছে গঠনমূলক, মানে গঠনতন্ত্রের বাইরে আপনি যে কথা বলতে পারবেন না। এখানে গঠনতন্ত্রের মধ্যে থেকে আপনি কথা বলতে হবে। শিল্প সমালোচনা করবেন, সমালোচনার জায়গা থেকে কথা বলতে হবে আপনাকে, যে আপনার এই জিনিসটা বলেছে এটা ঠিক করলে মনে হয় আরো ভালো হতো। কিন্তু আপনি বলতে পারেন না কি আছে বোধহয় কিছুই হয় না, এই কবুতর কি বলতেছি দোয়েল পাখি এক থেকে মুরগি হয়ে গেছে। এইটা তখন হয়ে যাবে হচ্ছে যে দাদাইজমের কথাবার্তা। দাদাই যে ইজম দু একদিন পরে আপনাদেরকে শুরু করবো, আরেকটা আসবো। দাদাইজম মানে ধরেন প্রতিবাদ এরকম যে আমার যেমন কিছু শিল্পকর্ম ছিল, সেখানে আমি প্রতিবাদ করছিলাম এইভাবে, অনেক শ্রমিক মনে করেন লাইন ধরে সিরিয়াল বাই সিরিয়াল আছে, বিকাল হয়ে গেছে, আকাশের দিকে আপনার কালারগুলো হয়েছে এরকম যে হলুদ লাল কমলা টাইপের, সূর্যের আলো যেরকম হয় না ডুবে যাওয়ার আগে যে কালারগুলো হয় সেই কালারগুলো দিছি। তারপরে মাথাতে হচ্ছে গামছা টামছা বাঁধা আছে, কারণ ঘামের জন্য ঘামগুলোকে কালো করে দেখাইছি। ঘামগুলো কালো করে দেখাইছি মানে কি, তার শোকটা কষ্টগুলো পেয়ে যাচ্ছে, অথচ তারা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে বেতন নেওয়ার জন্য। যেখানে বেতন নিতে যাবে সেখানে হচ্ছে তালা মারা আছে, জায়গাগুলো বন্ধ। পাশে কি দিচ্ছে জানেন, পাশে দুই পাশে দিচ্ছি যে এরা তো শ্রমিক, তো পাশে আমি দিচ্ছি কুদাল, তারপরে ডালি হাইসা, এইভাবে দেখাইছি। হাইসাতে নিচে রাখলেও পারতাম, এইভাবে মানে প্রতিবাদ করছি আমি যে সবার আগে পে দা বিল, এদের পরিশ্রমের ফলটা এদেরকে পে করা হোক, প্রদান করা হোক। তো আমি মানে আমরা যে শিল্পকর্মগুলো করি না, এই শিল্পকর্মগুলোর প্রতিটা একটা করে মানে থাকে। আমার একটা সিরিজ আঁকি, এই সিরিজটার নাম হচ্ছে, আমার শিল্পকর্মের সিরিজটার নাম হচ্ছে পে দা বিল। এই পে দা বিল সিরিজের আমি ছবি বিক্রি করছি 41টা, সব ঢাকায় বিক্রি করছি। একটা সাবজেক্টের শিল্পকর্ম যেমন থাকে না, যেমন জন্মদিনের দুর্ভিক্ষ নিয়ে ছবি অনেক আছে না, 35-30টা আছে, আমরা কয়টা দেখি, 2-3টা দেখি। এরকম আমার একটা সাবজেক্ট আছে পে দা বিল, তার সাবজেক্ট হচ্ছে তার ছবি করছিলাম মোটামুটি 51 কি 52টা করছিলাম সিরিজ, পে দা বিল 1, পে দা বিল 2 এভাবে। তো তার যে বললাম যে একটা শ্রমিকরা দাঁড়ায় আছে, যেখান থেকে টাকা নিতে যাবে সেটা তালা মারা, তারা তাদের বিলটা পাচ্ছে না, অথচ তাদের কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, সূর্যের আলো একদম নিভু হয়ে গেছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, অথচ তাদের বিল পরিশোধ করা হচ্ছে না। কিন্তু আমরা এই যে ইসলাম ধর্মে মনে একটা জিনিস আছে যে সবার আগে শ্রমিকের বিল প্রদান করতে হবে, শ্রমিকের ঘাম শুকানোর আগে, তাই না? জানেন তো এটা? তো আমার প্রতিবাদের ভাষাগুলো ছিল এইটা। তারপরে আরেকটা করছিলাম যে দুই শ্রমিক এভাবে বসে আছে, দেখবেন যে আমাদের এই যে রাজশাহীতে তালাইমারি যেখানে শ্রমিকদের আড্ডা হয়, সব শ্রমিকরা বসে থাকে, ওখান থেকে বিভিন্ন জন এসে শ্রমিকদেরকে ভাড়া করে নিয়ে যায়। ওখানে দেখা যাচ্ছে লাস্ট পর্যায়ে কি হয়, 12টা 1টা বেজে যায়, যারা একটু বয়স্ক বা যারা একটু হচ্ছে দেখা যাচ্ছে যে একটু পাতলা সাতলা, তাদেরকে মানুষ আর ওখান থেকে ভাড়া করে নেয় না। তো এই ধরনের কিছু মানুষের ছবি আঁকছে কিভাবে জানেন, গায়ে কিছু পাতা বেরিয়ে আছে, বা কিছু হচ্ছে যে চুল সাদা করে দিচ্ছি, মুখটাকে দিইনি, মুখটা তো তাদের ফ্যাক্ট না, মুখটাকে দিচ্ছি এমনি একটা আকৃতি, কারণ তাদের মুখ দেখে কেউ তাদেরকে নেয় না, নেয় হচ্ছে ফিগার কর্ম দেখে আপনি নেবেন না। আপনি যদি আপনার বাসায় কাজ করতে যায় বা একটা রিক্সায় উঠতে যান, আপনি বুড়া মানুষের রিক্সায় উঠেন, দেখ এই বুড়া লোক হচ্ছে দুনিয়ার দেরি করে যাবে, আমার দ্রুত যাওয়া দরকার, নেন না। তখন কি করতে হয়, তখন হচ্ছে যে আমরা কি করি, কর্মঠ মানুষকে বেছে নিয়ে তাকে নিয়ে বাসায় গিয়ে কাজ করাই নি, যে তাহলে আমার 2 দিনের কাজের বিল একদিনে আমি কমপ্লিট করে ফেলতে পারবো, 100 টাকা বেশি দিয়ে বলবো যা বাইসে গেলাম, তাই না? তাহলে আপনি তাকে ঠকাইলেন না। আচ্ছা, তো এই জিনিসগুলোকে আমি আমার শিল্পের মাধ্যমে তুলে ধরছি সমাজে, যে এদের বিলটা পরিশোধ করতে হবে সবার আগে। এটা হচ্ছে একজন শিল্পের ভূমিকা, এটা হচ্ছে শিল্প বিচার, এটাই হচ্ছে শিল্পের তাত্ত্বিক সমালোচনা। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আপনারা মাঝে মাঝে একটু অ্যান্সার দেন আমাদেরকে,
তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ বোঝাতে পারছি। ওটা শিখে গেছে স্যার। রাসেল সাহেব আরো কি বেশি মোটা হচ্ছেন না পাতলাই আছেন? আপনার মা যেভাবে পরিশ্রম করে আপনার তো পরিশ্রম কম হয়ে যাচ্ছে। আপনারা মা ছেলে একসাথে বিজনেস করেন, এটা হচ্ছে যে প্রকৃতির সবচেয়ে ভালো একটা দর্শন। হ্যাঁ, এই দর্শনগুলো মানুষ যত শিখবে সমাজ তত ভালো হবে, অন্ধকারাচ্ছন্ন হবে, যে মেয়ে মানুষ বাইরে কাজ করতে পারবে না হ্যান ত্যান। আমার ওয়াইফ কিন্তু মাঝে মাঝে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার ওয়াইফ কিন্তু জ্যাম বসায় দেয় যে কাজ করো, এতে মান কমে না বাড়ে? মান বাড়ে, কমে না। হ্যাঁ, তো হচ্ছে আমার ওয়াইফও তো একটি স্কুলে মাস্টারি করে, পাশাপাশি সময় পেলেই তাকে আমি এই ধরনের কাজে লাগাই। ওইটা তো কেন স্যার? ধরেন যে শিল্প, এখন থেকে আমরা যেগুলো শিল্পকে দেখবো একটু আলাদাভাবে, বিচার করবো একটু আলাদাভাবে, এবং সমালোচনা করবো। সেটা কি ধরনের সমালোচনা? এখনই কিন্তু বললাম আমি গঠনমূলক সমালোচনা করবো। মনে থাকবে শিল্প যে আপনার এখানে আছে, শিল্প বিচার এবং সমালোচনার জ্ঞান। সমালোচনার জ্ঞান, জ্ঞানের জায়গায় লিখবেন যে সমালোচনা অনেকভাবে করা যায়, গঠনমূলক, অগঠনমূলক, এমনি সমালোচনা। এইভাবে পয়েন্ট আকারে পয়েন্টের নামটা উল্লেখ না করে ভাগ ভাগ করে দিবেন, মার্কসটা বেশি পাবেন। আমি তো বলছি যে কোনো কিছু পয়েন্ট উল্লেখ করবেন না, ঠিক আছে? তাহলে উপরে হেডলাইনটা লিখবেন যে আমি এই জিনিসটা লিখছি এখন। তাহলে গঠনমূলক সমালোচনা করার জন্য কি আপনাকে গঠনটা সম্পর্কে জানতে হবে। এখন গঠনটা আপনি জানছেন না, আন্দাজে বলে দিচ্ছেন যে কাক আঁকতে গিয়ে স্যার গরু রেখে দিচ্ছেন, তাহলে তো হবে না। হবে? হবে না। এখন দেখা যাচ্ছে যে আপনি জানেন যে গরুর 4টা পা, গরুর পাগুলো এমন হয়, খোড়াগুলো হচ্ছে মোটা হয়, তাই কিনা? কেউ কেউ দেখবেন যে গরুর পা আঁকতে গিয়ে ছাগলের মতো পা বানায়, গরু আছে ঠিকই কিন্তু পাগুলো হচ্ছে ছাগলের মতো। তার দেখবেন গরুর গলাটা হয়েছে, মাথাটা দেখবেন ছাগলের মাথার মতন দেখবেন। অনেকের ক্ষেত্রে হয়, আমি দেখছি আপনাদের বিভিন্ন ছবিতে আমি দেখছি। কারো কারো আবার দেখবেন যে গরু ঠিক আছে, মাথাটা বিশাল, মনে হচ্ছে জলহস্তির মাথা দিয়ে ফেলছে। কত কি হয়। এটা হওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের সবচেয়ে খারাপ জিনিস কি জানেন? খারাপ জিনিস বলা ঠিক হচ্ছে না, মন্দ জিনিস। মন্দ জিনিসটা হচ্ছে যে আমরা কখনো দেখাই শিখতে পারলাম। আমাদের সমাজে এখনো আমরা মেয়েদেরকে মনে করি তারা দাসত্ব থাকবে, তারা হচ্ছে ঘরের মধ্যে বন্দি থেকে তাদের কাজই হচ্ছে রান্না বাড়া, ছেলে সামলানো, শেষ। তুই বাবা 5 টাকা 10 টাকা তোকে যা দিচ্ছি তুই ওটা নিয়ে সন্তুষ্ট থাক, তাই কিনা? আর ছেলে মানুষের সমস্যা, ছেলে মানুষের দৃষ্টিভঙ্গিটা এরকম দিয়ে দিচ্ছে যে সারাদিন মাঠে ঘাটে যা ইচ্ছা তাই করে, হাজার পরিশ্রম করো, তুমি টেনশন করে মারা যাও, কোনো সমস্যা নেই, বাড়িতে টাকা আসলেই হচ্ছে, তাই কিনা? হচ্ছে না? এই যে এই দৃষ্টিভঙ্গিগুলোর জন্য আমাদের সমাজের এত অধঃপতন, আমরা এখনো সঠিকভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি না। আবার দেখা যাচ্ছে যে এই যে বিলাস সাহেব কাজ করতেছে, অফিসে টোটাল দায়িত্ব সামলায়, মাঝে মাঝে এমন এমন কিছু কিছু ওকে আবদার করে, ওটা বলার সাথে তুই আমার হাতে দেখছি, ঠিক আছে? আর মাঝে মাঝে ওকে এমন কিছু দায়িত্ব দেয়, আমি দেখছি ও মাঝে মাঝে বিব্রতির মধ্যে, পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এটার কারণ কি জানেন? যে ওর যে সঠিক দায়িত্ব, ও দায়িত্ব ছাড়া এক্সট্রা ওকে অনেক দায়িত্ব পালন করতে হয়। তার মানে কি এখানে আমাদের যে দৃষ্টিভঙ্গি ওর প্রতি সঠিক না। তাহলে ওর সম্মানটাকে দেখতে হবে, ওর সম্মানটাকেও দিতে হবে, এবং ওর যে কাজের ক্ষেত্র তাকেও সেটা সম্মান করতে হবে। সম্মানিত এটা তো একটা নামমাত্র একটা ব্যাপার, তাই কিনা? বেতন যে আপনার হাজবেন্ড বেতন পাইছিল চাকরি করে, তাই না? এটা তো নামমাত্র একটা ব্যাপার। কিন্তু এই যে এটাই হচ্ছে যে একটা ব্যাপার, আমরা আমাদের এখনো দৃষ্টিভঙ্গি কারো চেঞ্জ হয়নি, এই জন্য সমাজের আমাদের এত অধঃপতন। আমরা দেখবেন যে একটা ময়লা অপরিষ্কার ড্রেস পরে যদি কেউ আসে, আমরা কিন্তু তার পাশে বসি না। একটু গন্ধ যদি তার গা থেকে বেরোয়, আমরা কিন্তু বলি দুর্গন্ধ, মনে হয় 4-5 দিন ধরে গোসল করেনি, 2-3 দিন ধরে মনে দাঁতই ব্রাশ করবেন, বলি না? কিন্তু সত্যি কথা দেখবেন যে ওর বাসাতে একটা পোশাক নাই, ওর বাসায় একটা পরার কোনো জামা নাই। আবার দেখবেন যে জামা তো নাই, এখন সে তার জামা নাই, সে তখন কয়লা দিয়ে তো দাঁত মাজবে, সে তো আর প্রায় পেস্ট ব্রাশ করে দাঁত মাজতে পারবে না, পারবে? তাহলে তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এমন কেন? বুঝতে পারবেন? পারবেন না। অথচ দেখবেন যে এই যে ডক্টর জাফরুল্লাহ সারাফত যে মারা গেল না, যে স্যালাইন কি আবিষ্কার করছিল বাংলাদেশের, উনি কিন্তু বিখ্যাত একজন মানুষ। উনি 25 বছর থেকে একটা শার্ট পরতো, তার 2টা শার্ট কি একটা শার্ট
3টে শার্ট মনে হয়, তো 25 বছর ধরে একটা শার্টই পরতো, তার কি টাকা পয়সার অভাব আছে? তাহলে আপনারা কিন্তু আবার তার গায়ে থেকে যদি গন্ধ বেরোয় তখন কিন্তু আপনারা আর বলবেন না বড় মানুষদের। এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, বুঝছেন? এই দৃষ্টিভঙ্গিগুলো যদি আপনারা চেঞ্জ না করতে পারেন তাহলে শিল্পের যে সমালোচনার যে জ্ঞান বা গঠনমূলক যে আলোচনা সেটা আপনারা কোন দিকে যেতে পারবেন না। ঠিক আছে, পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করতে হয় না, কাউকে না। পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করতে হয় না। যেমন দেখেন, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকবেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে অন্য ডিপার্টমেন্টের পোশাক পরিচ্ছদ চাল চলন ব্যাপক রকম। আস্তে 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 যখন চারুকলার দিকে ঢুকবেন দেখবেন যে মনে হচ্ছে যে হেভি একটা উন্নত মানের জায়গা, কিন্তু দেখবেন যে ছেলেমেয়েরা সব বস্তির মতো পোশাক আশাক পরে আছে। কেউ রাজমিস্ত্রির ড্রেস পরে হচ্ছে কুদালে মাঠে কাটতেছে, রং তুলি তো আছে। কেউ দেখবেন যে কাদা তুলে হচ্ছে ঠাস ঠাস করে মারতেছে, তার এখানে কাদা ওখানে কাদা বিভিন্ন কিছু। কেউ দেখবেন যে দেওয়ালে রং করে ছবি আঁকাচ্ছে, তার হাত পায়ে সব কিছু কাদা, দেখবেন জামাটা দুনিয়ার নোংরা। ঠিক আছে, দেখবেন যে প্যান্টের কোনো ছিঁড়ি নাই, এখানে ছিঁড়া ওখানে ছিঁড়া, এখানে কাদা ওখানে কাদা, এখানে রং। সে মাঠের মধ্যে বসে থেকে নির্দ্বিধায় সে কাজ করে যাচ্ছে, তার কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমরা গিয়ে কি করি, যেমন আমি তো এক বাসায় গিয়ে যখন এইভাবে পেন্টিং করতেছিলাম, পেন্টিং এর কন্ট্রাক্ট ছিল হচ্ছে 70,000 টাকা 3 দিন, একটা বিয়ের কাজ, টোটাল ডেকোরেশন 70,000 টাকা। লাস্ট দিনে 2 পিচ্চি এসে বলতেছে, পিচ্চি আর পিচ্চির মা, ওই মিস্ত্রি, ওই রং মিস্ত্রি ভাই, এই জিনিসটা একটু রং করে দিন তো। আমরা জি করে দেবো, ঠিক আছে, বললাম জি করে দেবো। কিন্তু যখন হচ্ছে যে দেখলো যে ওর হাজবেন্ড যে ইংল্যান্ড থেকে আসছে, ওকে নিয়ে ওরই বিয়ে, এসে যখন ওই আমাদের সাথে এন্ট্রি করে করে বসে থেকে একসাথে হচ্ছে যে ড্রিঙ্কস বা আদারওয়াইজ যা গল্প গুজব করতেছি, তখন ওরা যখন জানলো যে এরা আসলে ক্যাম্পাস থেকে আসছে, এরা এইভাবেই থাকে, তখন আমাদের প্রতি তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো। তার মানে কি, যে একটা ঘটনার জন্য তারা আমাদেরকে অন্যভাবে দেখা শিখলো। কিন্তু ঘটনা যদি না ঘটতো, ওর হাজবেন্ড যদি ওই যে সে বর যদি হচ্ছে যে আমাদের সাথে না এইভাবে দেখতো, মেশাটা ওর উনি যদি না দেখতো, তাহলে এইভাবে আমাদেরকে ভাবতো না, সেই মিস্ত্রি হিসেবেই ভাবতো। তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। এরকম অনেক জায়গায় আছে। আমরা যেমন এই যে পুঠিয়া রাজবাড়িতে ইত্যাদি হয়েছিল একবার, তো ওর জন্য আমন্ত্রণ পাইছিলাম হচ্ছে 6 জন আর্টিস্ট আসছিল আমরা যাচ্ছি চারুকলা থেকে। আপনারা যে 2টা হাতি বানাইছিলাম, হরিণ আর পুতুল বানাইছিলাম, সব বাঁশ বাতা দিয়ে টোটাল হাতি, একদম রিয়েলিস্টিক হাতি, মানে যেরকম দেখতে হয় সেরকমই বাস্তব ধর্মে আঁকছিলাম। 13 দিন ছিলাম ওখানে। তো ওখানে ধরেন আমাদের পোশাক আশাকের অবস্থা এমন ছিল যে আমরা হাফ প্যান্ট পরে থাকতাম, একটা গেঞ্জি পরতাম, মানে এত পরিশ্রম হতো যে আমরা শার্ট পরার মতো পরিস্থিতি থাকতো না। দিনে 3 থেকে 4 বার করে ভিজে যেত গরমের সময়। রানীর মহলের ভিতরে থাকতাম তখন। তো ওখানে মনে করেন যে আমাদের আনুষঙ্গিক যা যা লাগে সব রাতের বেলা চলে আসতো। কিন্তু মানুষজন যখন আসে, মানুষজন জানে যে আমরা মিস্ত্রি, আমরা হচ্ছে যে ওটা কি বলে, ঘরামি মিস্ত্রি বলে, ঘরামি বলে না, ঘরটায় ছামি যারা দেয় তাদেরকে বলে ঘরামি মিস্ত্রি। তা আমাদেরকে ঘরামি মিস্ত্রি হিসেবেই সবাই জানতো এলাকার মানুষজন। কিন্তু যখন ইত্যাদির ওই মূল বিভিন্ন টিভি চ্যানেলগুলো যখন এসে আমাদের সাক্ষাৎকার নিতে গেল, তখন মানুষজন জানলো যে না, এরা আর্টিস্ট, এরা অমুক জায়গা থেকে আসছে। তখন আমাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো। বিষয়গুলো কেমন না? এটাই হচ্ছে যে আমাদের এই যে গঠনমূলক যে ব্যাপারগুলো বলতেছি, যে গঠনমূলক আলোচনা করার জন্য আপনাকে আগে সমালোচনার ব্যাপারটা শিখতে হবে এবং তার গঠনতন্ত্র জানতে হবে। এক গঠনতন্ত্র যদি আমি কম্পোজিশন কি না জানি, যদি পরিপ্রেক্ষিত কি না জানি, যদি আলোচনায় কি না জানি, বা হচ্ছে রং সম্পর্কে আমার কোন কালারে কি বোঝায় যদি না জানি, তাহলে আমি সমালোচনা করব কিভাবে? আর সবার প্রথম হচ্ছে আমি যদি দেখাই না শিখি, তাহলে আমি সমালোচনাটা করবো কিভাবে বলেন? পারবো? তাহলে শিল্প বিচার, একটা শিল্পকে যেমন বিচার করবেন আপনি কতগুলো দিক ভেবে, যে একটা শিল্পের মধ্যে কিছু কিছু জিনিস থাকা বাঞ্ছনীয়, তার মধ্যে কম্পোজিশন, পরিপ্রেক্ষিত, আলোচনা, এই 3টে জিনিস থাকা খুবই বাঞ্ছনীয়। তারপরে তো রঙের বিষয়গুলো থাকবেই। যদি সেটা কালারফুল হয় তাহলে কোন রং দিয়ে কি প্রকাশ করছে বা কি দিয়ে কি বোঝাচ্ছে, তারপরে সামগ্রিক বিষয় মিলে তার এই শিল্পকর্মটা এভাবে একটা নান্দনিকতা বা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, যার মধ্যে কোনো আকৃতি নাই কিন্তু সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেমন রঙের তো পার্সপেক্টিভ আছে। যখন ধরেন যে এই সূর্যটা যদি এইভাবে থাকে, এখানে থাকে, আর সূর্যের আলোটা যদি এইভাবে দেয়, আপনি একটা হলুদ রঙের কাজ করতে চান, হলুদ রংটা
এখানে ধরেন এরকম মোটা হতে 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 আস্তে আস্তে কি হবে এদিকে, এই জায়গাটাতে বেশি আলো পড়ছে না, আস্তে আস্তে আলোটা চিকন হয়ে যাচ্ছে না, তাহলে রঙেরও কিন্তু পার্সপেক্টিভ আছে না, রঙের পার্সপেক্টিভ আছে। এখন রঙের পার্সপেক্টিভ, রঙের যে আলো ছায়া, রঙের এই রঙের তো আবার একটা ছায়া পড়বে, ছায়া পড়বে না? যদি এটা গ্রাউন্ডের পরে দেখবেন যে এখান থেকে একটু পর্যন্ত একটা ছায়া পড়বে, তারপর সে আবার একটু দেখবেন যে একটু অন্ধকার থাকবে, থাকবে না? এই রঙের আলো ছায়া আছে, রঙের আবার পার্সপেক্টিভ আছে, সবই আছে, আবার রঙের পরিপ্রেক্ষিত আছে, তাই কিনা? তাহলে আমরা যদি এই তিনটা জিনিস সম্পর্কে না জানি তাহলে আমরা মানে বিচার করা শিখতে পারবো না, পারবো? তাহলে বিচার করার আগে আমাদেরকে এই তিনটা জিনিস সম্পর্কে জানতে হবে, রং সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস কি করতে হবে, দেখা শিখতে হবে। যে এই তিনটা পয়েন্টের সাথে একটা জিনিস হচ্ছে দেখা শিখতে হবে, এই পয়েন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখা শিখতে হবে, কম্পোজিশন ঠিক করতে হবে, পরিপ্রেক্ষিত করতে হবে, আলোচনা করতে হবে। এই কটা জিনিস নিয়ে আপনি একটা শিল্পীকে বিচার করবেন, তার পারিপার্শ্বিকতা বিচার করবেন এবং হচ্ছে তার সমালোচনা করবেন। ওকে, এখন সমালোচনাটা শিল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা হতে হবে কি সমালোচনা, একটু আগে বললাম কি সমালোচনা হতে হবে, গঠনমূলক সমালোচনা হওয়াটা, হ্যাঁ গঠনমূলক সমালোচনা হওয়াটা বাঞ্ছনীয়। এখন গঠনমূলক, অগঠনমূলক, না গঠনমূলকের বিপরীত শব্দ কি? অগঠনমূলক। হ্যাঁ, তাহলে আমাদেরকে দুইটা বিষয়ই জানতে হবে। ওকে, তখন দেখবেন যে একটা শিল্প সম্পর্কে আপনার ধারণাটা অনেক বেড়ে যাচ্ছে, শিল্প সম্পর্কে আলোচনা করতেও দেখবেন শান্তি পাচ্ছেন, এবং যে ঠিক করতে পারছে না তাকে হেল্প করতে পারবেন। আমাদের কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমাদের ধরেন যে আমরা তো অনেকে মিলে একসাথে ক্লাস ওয়ার্ক করি, তখন দেখা যাচ্ছে কারো ছবি ভালো হচ্ছে, কারো ছবি মোটামুটি হচ্ছে, কারো ছবি একদম খারাপ হচ্ছে। তখন কি হয়, ওই যে ভালোটা হচ্ছে না, ও এসে যারা একটু মিডিয়াম কোয়ালিটি করতেছে বা খারাপ করতেছে, মন্দ করতেছে, তাদেরকে হেল্প করে। তোর জায়গাগুলো আমার মনে হচ্ছে এই জায়গাতে পার্সপেক্টিভের সমস্যা হচ্ছে বা এই জায়গাতে কম্পোজিশনের সমস্যা হচ্ছে, এই দুটো জিনিস ঠিক কর, ছবিটা পারফেক্ট হবে। ওকে, ছবিটা পারফেক্ট হবে। যেমন আমি যদি এভাবে একটা ফেস আঁকি, তাহলে এটা আমার কপাল, ওকে, এটা আমার চোখ, এটা আমার নাকের অংশ, এটা আমার মুখের অংশ, তাই কিনা? একটা কালি আছে কাল ঠিক আছে, এটা এটা না মানে একটা জিনিসের ক্যারেক্টারগুলো হাইলাইট করে তাহলে ভালো বুঝতে পারবে। ও ফাইন। এই যে ওর যে শিল্পের চোখ, এটা কি প্রকাশ করবো যে সবার দেখতে সুবিধা হবে, এটাও একটা দেখার বিষয়, ঠিক আছে? এই জিনিসটা যে আমার মধ্যে বেটার থাকবে তা কিন্তু না, এটা আপনার মধ্যে বেটার থাকবে। এখন আমি এতদিন থেকে ছবি আঁকতে বিদায় ছবি সম্পর্কে বলতে পারতেছি, আমার জায়গায় যদি আপনি এতদিন ধরে আঁকতেন তাহলে আপনারা একটা জ্ঞান থাকতো না, তখন কি আমি অনেক কিছু শিখাইতে ভয় পাইতাম বা বুঝতাম তো জানে সেই হিসেবে শেখায়, কিন্তু আপনারা জানেন আমি যা ইচ্ছা করে শেখাচ্ছি, আপনারা আমার ভুল ধরতে পারতেছেন না, তা তো হলো না। তো আমরা কি করতেছি, এইটার ভাগটা কেমন হবে, এটার ভাগ কেমন হবে, এটার ভাগ কেমন হবে আমরা দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটা দেখা যাচ্ছে যে নাকের জায়গাটা আমি কমায় এতটুকু করলাম, মুখের জায়গাটা কমায় এতটুকু করলাম, তাহলে তো ভুল হয়ে গেল, হলো না? তখন এটা সঠিক সমালোচনা করলাম না, আমরা সঠিকভাবে আমরা দেখাই শিখলাম না, আমরা আগ্রহ করব। আপনি আমার দিক তাকান বা আমার দিক তাকান, দেখেন যে আমার চোখের পশম থেকে নাকের অংশটা কত দূরে, তার থেকে মুখের অংশটা কতটুকু, তার থেকে থুতনির অংশটা কতটুকু। এমনি দেখার তো দৃষ্টিভঙ্গি ঠিক আছে, যখন আঁকতে যাই তখন আর পারি না, কারণ দেখার সাথে আপনার হাতকে আপনি কমান্ড দিতে শিখেন নাই। আপনি দেখা জানেন, কিন্তু দেখার সাথে সাথে যে আপনার হাতকে কমান্ড দেবেন যে হাত এই জিনিসটা এইভাবে আঁকতে হয়, এই জিনিসটা এই যে আমরা মাপগুলো কম্পেয়ারগুলো করে কিভাবে, যেমন আমার নাকটা দেখেন কত বড়, এত বড়টা নাক, তাই না? নাকের সোজাসুজি একটা রেখা টানেন, দেখেন তো চোখের কোন পর্যন্ত যাচ্ছে, চোখের ঠিক এই কোনা পর্যন্ত যাচ্ছে না, যাচ্ছে কিনা? তার বাইরে কি নাক আছে? তার বাইরে নাক নাই। তাহলে নাকটা যখন আমরা আঁকবো তখন তার এই কোনা পর্যন্ত মাপ করবেন যে আমার এই কোনার ভিতরে বাইরে না যায়। তারপরে যখন আমি আমার ঠোঁটটা আঁকবো বা গোফ আঁকবো আর কি, তখন আমরা দেখবো কি
যে আমাদের এই যে নাকের মাঝখানে একটা ভাঁজ থাকে না, এই ভাঁজটা নাকের মাঝখানে বা নাকের যে মাথাটা নাম দিচ্ছে দেখবেন এই মাথা সোজাসুজি হয়, তাই কি না? সোজা হওয়ার পরে এবার ঠোঁটটা যখন আমি আঁকতে যাবো, ঠোঁটটা দেখবেন, ঠোঁটটাকে আবার চোখের সাথে কম্পেয়ার করবেন যে চোখের কোন পর্যন্ত ঠোঁটটা যাচ্ছে। দেখবেন যে চোখের নাকের এই সাইড থেকে সামান্য একটু বাইরে যায়, সামান্য একটু বাইরে যায়, তাই কি না? সামান্য একটু বাইরে, এর বাইরে যায় না। তাহলে আমরা কি করবো? চোখকে টার্গেট করে নাক আঁকবো, নাককে টার্গেট করে ঠোঁট আঁকবো। থুতনিটাও ঠিক সেম ভাবে। আবার যখন কান আঁকতে যাবো আমরা ভুলগুলো কোন জায়গায় করি আমি কম্পেয়ারটা আপনাকে বোঝাচ্ছি। কান যখন আঁকবো, কান দেখবেন যে চোখ থেকে কানটা যদি সোজাসুজি মাপ করেন, দেখবেন চোখ থেকে কান প্রায় সমান সমান। আমি আপনাদের অনেকের ছবি দেখছি যে কানটা এখানে দেন, কেউ দেন এখানে। হ্যাঁ, তো আমি চিন্তা করি এটাই যে আমাদের আসলে একমাত্র ঠিকভাবে না দেখার কারণে আমার স্টুডেন্টগুলো এইভাবে আঁকতেছে, একমাত্র ঠিক করে না দেখার কারণে। তারা মনে করতেছে এই আঁকতে হবে, আমি একটা আঁকি, যে কোনো রকমের যখন আঁকাটা কমপ্লিট হয় আমরা দেখানোর জন্য ব্যাকুল হয়ে পড়ি, তাড়াতাড়ি দেখাতে হবে কত সুন্দর করে আঁকছে, যাতা পরিশ্রম, বাপরে বাপ, আমি সেই মাঠটাকে একটু শুধু এঁকে ফেলছি। তখন ছবিটা আমরা মানুষের সামনে দেখাতে যাই, তাই কিনা? কিন্তু আমাদের ছবি আঁকার ক্ষেত্রে একটা তত্ত্ব আছে। তত্ত্বটা হচ্ছে যে আমরা যে কোনো জিনিস আঁকার আগে যদি সেটা আমরা আধা ঘন্টা আঁকি, আমরা আধা ঘন্টা আগে বাসায় দেখি, বা যেখানে ছবিটা আঁকবো সেই ছবিটা আগে আধা ঘন্টা যদি আঁকতে হয় তাহলে আধা ঘন্টা আমরা ছবিটা আগে এভাবে দেখি। এই জন্য দেখবেন অনেকেই বলে চারুকলা ছাত্ররা পাগল, তারা বসে থেকে কি ভাবে, আগে বসে থাকলে ভাবে কি রে, এদের কোনো কাজ নাই, খেয়ে দেয় কাজ নাই, বাপের টাকা পয়সা এইভাবে ওড়ায়। গাছ বা একটা সাবজেক্ট বা একটা মানুষকে দেখলাম, আমি যদি ঠিক করে না দেখি তাহলে এই কানটা এখানে চলে আসে, এই নাকটা কি হয় এখানে চলে আসে, থুতনিটা হারায় যায়, থুতনিটা আরো উপরে আসে, ঠোঁটটা কোন রকমের দেখা যায়। আমি অনেকের ছবিতে খেয়াল করছি, কারণ মাথাটাই হয় না। আমার দেখবেন যে যখন আমি ঘাড় আঁকতে যাচ্ছি, এই ঘাড়টা আমার এই যে মাথার সাথে কতটুকু দিবেন, যে মাথার তো বড় হয়, ঘাড়টা একটু ছোট হয়, তাই না? গলাটা ছোট হয় না, এই গলাটা ছোট হয় না, গলাটা দেখবেন যে আমার চাবলের কোন পাশ দিয়ে আসতেছে সেটা দেখতে হয়। মানে প্রতিটার সাথে প্রতিটার কম্পেয়ার করতে হয়। তারপরে নাকটা দেখবেন যখন শেষ হচ্ছে, কানটা শেষ হচ্ছে। কিন্তু আমরা এগুলো কখনো ভালো করে দেখি নাই, বিধায় আমাদের এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। যাতাপাতা আঁকায় যে নাকের সাথে দেখবেন যে একটা ভাগ আছে চোখের সাথে, এই যে এই পোর্শনটা না, এই পোর্শন দিয়ে কিন্তু আপনার নাক আর কান আছে, খেয়াল করে দেখেন, এই পোর্শন দিয়ে দেখবেন নাক আর কান আছে। এই কান কিন্তু ছোটের সাথে মিলে যাবে না, মিলে যাবে সম্ভব? তারপরে আমরা ঠোঁট আঁকার আগে কি করি, এইভাবে একটা লাইন দিই, সবার আগে মাঝখানে, ঠোঁটের মাঝখানে একটা লাইন, তারপর একটা ওভাল দিই। এবার হচ্ছে যে এই ঠোঁটের এখানে যেভাবে আছে এই থাকলো, তারপরে এই অংশটা এইভাবে যায় না, এই অংশটা এখান থেকে এরকম গোল হয়, দিয়ে এইভাবে গিয়ে এর সাথে এইভাবে গায়, যে এইভাবে গিয়ে এইভাবে অ্যাটাচড হয়। তারপরে এটা হচ্ছে যে এখান থেকে এটা এই রেখাগুলো এইভাবে 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 এভাবে উঠবে, আর এটা হচ্ছে যে এইভাবে 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 আবার হবে, তখন সেটা ঠোঁটের মতন আকৃতি আসে, তাই না? সবার আগে হচ্ছে লাইন দিয়ে কাজ করতে হয়, লাইন। দেখেন আমার ঠোঁটের মাঝখানে একটা সোজা লাইন টান, দেখেন লাইনটা পাবে না। তারপরে আপনি এটা একটু বাঁকা তারা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মূল ভাবটা সোজা আগে একটা লাইন আসে, ওই লাইনকে টার্গেট করে আপনার কান, চোখ, নাক, মুখ সবগুলা ফিট হয়। চোখ আঁকার ক্ষেত্রে আপনি আগে লাইন দিবেন, ওভাল দিবেন, ওকে কমপ্লিট। ছবি আঁকা এবং সেটা অ্যাপ্লাই করা একটা টেকনিক, বুঝছেন? এইভাবে শিল্পের সমালোচনা যদি আমরা করি বা শিল্পগুলোকে মূলভাবে দেখা শিখি, তাহলে আপনি বিচার করতে পারবেন এবং তারপরে গঠনমূলক অগঠনমূলক আলোচনা করতে পারবেন। ওকে, কিন্তু আমরা ধরেন ভালো করে দেখা শিখলাম না বা বোঝাই শিখলাম না, আগে আমরা বলে ফেলি। যেমন দেখবেন বিদেশিরা, ওদের কথা কিন্তু ভ্যালু অনেক, ওরা যে কোনো কথা বলে দেখবেন যে ধরেন যে আমি আর আপনি দুই বিদেশি, আমার কাছে একটা পণ্য আছে, আমি আপনার সাথে বিক্রি করবো, দিয়ে আমি আপনাকে বললাম যে আমার এই পণ্যটা আমি বিক্রি করতে চাচ্ছি। আপনি বললেন হাউ মাচ, আই ওয়ান্ট দিস, আমি নিতে চাই। তখন আমি বললাম যে $20। আপনি তখন চিন্তা ভাবনা করে বললেন নো $15। তখন আমি বললাম নো $17।
তখন আপনি বললেন ওকে ডান, $70.5 ডিল। ওরা ডিল বলে হ্যান্ডশেক করে। আমাদের যে মুখের কথাটা হলো না, আর কিচ্ছু লাগে না আমাদের। বান্ধবী তোকে জিনিসটা আমি দিব, তুই দিস, আচ্ছা ঠিক আছে দিস, তবে দেবে এরকম টাইপের দিস। বান্ধবী আজকে তো আমি নিতে পারতেছি না, আর অন্যদিন নিব নি। এই বান্ধবী আজকে যে 10 টাকা রাখ, 60 টাকা পরে নিস। আমাদের বিষয়গুলো এইভাবে আমরা থাকি না, আমাদের কথার ভ্যালুটা আমরা কম দিই। এই জন্যে কথা কম বলে দেখা শিখতে হয় বেশি। এবং যারা ট্যালেন্ট, যেমন ধরেন আমি বেশি কথা বলি, তার মানে আমার বুদ্ধি কম। বিলাস হচ্ছে বেশি কথা বলে না, কম কথা বলে, তার মানে ওর বুদ্ধি বেশি। এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? কারণ এই দৃষ্টিভঙ্গিটা কেন, যারা কম কথা বলে তারা হচ্ছে ভাবে বেশি, তারা বিচার মাথাতেই করে ফেলে। আর আমরা আর্টিস্টরা, আমাদের আরেকটা কাজ হচ্ছে, সবচেয়ে বড় কাজ কি জানেন? যে দেখার, এখানে আপনাদের একটা পয়েন্ট হিসেবে দেখা শিখতে হবে। আমরা কিন্তু মানুষের মুখের আকৃতি, আকার আকৃতি, চাহনি দেখলে বুঝে ফেলবো তার ভিতরে কি আছে। এটা আমাদের দর্শনটা। এই যেগুলো যে করতেছি না আমরা, এখন বললাম যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হবে আমাদের সব কিছুতে, এটাই হচ্ছে দর্শনের একটা অংশ। মানে আপনাকে দেখে আমরা আপনার ভিতরে কি আছে না আছে আমরা বলতে পারবো না সঠিকভাবে, কিন্তু আমরা ধারণা করতে পারবো। সেটা আপনিও পারবেন, আপনিও পারবেন। কারণ মানুষের মুখই হচ্ছে তার ভিতরে ছবি। এটা আমরা গানে শুনছি, বইয়ে শুনছি না অনেক জায়গায়। মানুষের মুখই হচ্ছে তার ভিতরে সমস্ত কিছু প্রতিচ্ছবি। আপনি অন্যায় করলে আপনার চোখের মুখে কিন্তু সেটার প্রভাব বিস্তার থাকবে। এখন যদি আমি একটা খুন করে আসি, আমার চোখের যে ভাষা হবে, যে খুন করছে সে দেখলে আমার বুঝে নিবে যে আমি খুন করে আসছি বা আমার খুন করা পেশা, কিন্তু আপনি বুঝবেন না। তো যে খুন করে দেখছে যে আমি খুন করে আসছি, সে বুঝে ফেলবে যে আমি খুন করে আসছি। জেলের মধ্যে যখন আসামিরা, বিভিন্ন রকম আসামি ঢুকে না, ধরেন এই যে মেয়েদেরকে উত্তক্ত করে যেগুলো থাকে, ওদেরকে ধরে আগে 2-4 থাপ্পড়, সিনিয়র যারা জেল খাটা পাবলিক আছে ওরা আগে থাপ্পড় মারে লোকের সাথে সাথে। কেন তুই বিয়াদব, তুই সালে এগুলো কাজ করে আসছিস, তোকে আগে মারা যাবে। জেলের মধ্যে কিন্তু আবার ভ্যারিয়েশন আছে, যারা মার্ডার করে আসে ওদেরকে এই বিষয়ে সম্মান দেয়, ভয় একটা অন্যরকম অনুভূতি আছে। জেলে যারা থাকে তারাই জানে। আমি 8 থেকে 9 জন জেলের সাক্ষাৎ নিয়েছিলাম, ওই যে শিল্পকর্ম আঁকার আগে ওদের যে মেন্টালিটি কেমন হয়, ওরা কিভাবে ভাবে বা কোন হচ্ছে আসামিকে কিভাবে দেখে, এগুলো দর্শনের ব্যাপার। এই যে এগুলো করার জন্য আমাদের তো ওই যে ইয়ে থাকে, কি থাকে, ওই যে কমপ্লিট করার পরে অনেকগুলো লিখতে হয় না, থিসিস করতে হয়। থিসিস করার সময় অ্যাসাইনমেন্ট না, ওটা একটা বলে ট্রাম পেপার, একটা বলে থিসিস, দুই জিনিস। ওই জিনিসগুলো করার জন্য আমাদের হচ্ছে এই তাত্ত্বিক জ্ঞানগুলো দরকার হয়, দর্শনগুলো দরকার হয়। তখন এই দর্শনগুলোতে ধরেন এই যে উল্টাপাল্টা কাজ করে যারা জেলে যায়, চুরি চামারি হ্যান ত্যান, এদেরকে জেলের মধ্যে কেউ দেখতে পারে না, টাস যে আসে টাস করে একটা থাপ্পড় দিল, সব অমুক চোখ হ্যান ত্যান, এইভাবে ধরেন ওদের সাথে ব্যবহার আচরণ করে। কিন্তু যারা বীর, যারা আসলেই দেখা যাচ্ছে যে অপবাদ নাই, তারপরে প্রতিবাদ করে জেলে আসছে, তাদেরকে সবাই জেলে ব্যাপক ভালোবাসে। আপনার খাবার থাকবে না, ওরা খাবার আগে সার্ভ করবে আপনাকে। রাত্রে শোয়ার জন্য ঠান্ডা লাগতেছে, ওরা চাদর এনে দেবে। আপনার জ্বর আসছে, দ্রুত বিদ্যুৎ থেকে ওষুধ এনে আপনি খাবারের ব্যবস্থা করা হবে। এই যে এই কাজগুলো জেলের মধ্যে একটা বিশাল রাজনীতি চলে, ঠিক আছে? জেলের মধ্যে একটা বিশাল রাজনীতি চলে। ওখানে কি হয় জানেন? মনস্তাত্ত্বিক এবং দর্শন দেখা। তো ওখানে যদি কেউ মার্ডার কেসের আসামি থাকে, অন্য মার্ডার কেসের আসামি দেখলে বুঝে ফেলে যে এই মার্ডার করে আসছে, ওকে আলাদা করে প্রায়োরিটি দেয়। তুই সাহসী, তুই তখন শুনে যে তুই এই কারণে করছিস, ওরা কিছুটা আন্দাজ করে বলে দেয়। ওদের তাত্ত্বিক জ্ঞান কতটুকু চিন্তা করে। তাহলে আমরা যখন এই যে সাধারণ একটা জিনিস, শিল্প সম্পর্কেই আমাদের তাত্ত্বিক জ্ঞান শিখতে গিয়ে আমাদের কাঠখড় পড়াতে হচ্ছে না, বুঝবো কি না বুঝবো, বা কিভাবে কি লিখবো না লিখবো, ব্যাপক রকম চিন্তা ভাবনা হচ্ছে। তাহলে ওরা কি চিন্তা করে? এই জন্য মানুষের মুখই হচ্ছে তার ভিতরের অন্তরের প্রতিচ্ছবি, এটাকে বলে। আমার মধ্যে, আমার চোখ দেখলে আপনি বুঝবেন যে আমি অন্যায় করি কি অন্যায় করি না, কি করি, আপনি আমার চোখেই দেখতে পাবেন, সেই ভাষাটা ফুটে ওঠে। যেমন বিলাস যে 4-5টা প্রেম করে, চোখ দেখলে কিন্তু বোঝা যায়। এটা কিন্তু না বোঝার কিছু না, আছে ও কত ট্যালেন্ট, আপনার হিসাব আছে। ও হচ্ছে যে মোস্ট অফ দ্য ট্যালেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তার বিষয়। তো ধরেন আজকে এই যে এই বিষয়গুলা এখন পরীক্ষার খাতায় আমরা কিভাবে কি লিখবো, আমি তো বললাম যে একটা শিল্পের পরিপূর্ণ আগে শিল্পটা কি আমাদেরকে জানতে হবে, শিল্পের প্রকারভেদগুলো কি আমাদেরকে জানতে হবে, তারপরে
বিচার তারপরে হচ্ছে শিল্পের বিচারটা কি, শিল্পটা কি, তারপরে শিল্পের বিচারটা আমরা কিভাবে, সেটার জন্য আমরা কি করব, বেশ কিছু পয়েন্ট আকারে লিখবো। তারপরে সমালোচনা পয়েন্টে আসবো। তো সমালোচনা কি, গঠনমূলক আলোচনা কি, অগঠনমূলক আলোচনা কি, এভাবে লিখে আমরা 2 থেকে 3 পেজের মধ্যে শেষ করে ফেলবো। হয় না স্যার বা না না না, আমি কি এখন ডিটেইল ভাবে এটা বোঝাতে পারছি আপনাদেরকে, তাত্ত্বিকভাবে বোঝাতে পারছি? ম্যাম প্লিজ আপনি বলেন, আমি আপনার কাছে শুনতে চাই। আপনার মুখ মন লিখে আমি শান্তি পাই না, বলুন। কি বিষয় বলবো আমি শিল্প সম্পর্কে? না না, এখন যতটুকু বললাম যে শিল্পের বিচারটা কিভাবে করতে হয়, শিল্পের সমালোচনা কিভাবে করতে হয়, বা শিল্পের যে তাত্ত্বিক জ্ঞানটা সেভাবে কিভাবে প্রকাশ করতে হয়, বা গঠনমূলক আলোচনা কি, অগঠনমূলক আলোচনা কি, এই যে এই কটা বিষয় যে বললাম, আমরা কি মোটামুটি একটা ধারণা পাইছি? ওকে, ঠিক আছে। স্যার আমি আমার রুমে কাজ করে নিব স্যার, আপনি ওই সব করে কাজ দিবেন। আচ্ছা, তো অনলাইনে যারা আছেন, আচ্ছা এই শিল্প বিচার এবং শিল্প সমালোচনার যে জ্ঞান, আচ্ছা আর কারো কি বোঝার কিছু আছে, বা কোনো কিছু বুঝতে পারছেন না? তার মানে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে আমি হেভি পড়াচ্ছি আপনাদেরকে, মারাত্মক পড়াচ্ছি, এরকম কিছু? হ্যাঁ, হেভি পড়াচ্ছি, কোনো ভুল নাই। এখানে যদি ধরেন আমার যদি কোনো সমসাময়িক থাকতো বা কোনো আর্টিস্ট যদি থাকতো, আমার 4 থেকে 5টা এর মধ্যে ভুল ধরে সে বসে থাকতো, আমি সেটার উত্তর আবার দিতাম। কিন্তু আপনারা সেই জায়গাগুলা ভেবে ভেবে কথা বলেন যে আমি কি আজকে এটা শেষ করতে পারি, তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। তারপরে এর মধ্যে একটু ভেবে বলেন যে আর কি কারো কোনো প্রশ্ন আছে যেটা নিয়ে একটু আলোচনা করা যায়। রাসেল 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 আসো। পরীক্ষা দিতে আসছিল। রাসেল কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার আর কোনো বন্ধু আছে এখানে, মেয়ে বন্ধু বাদে? আমার আর কোনো ছেলে বন্ধু আছে? আচ্ছা, তাহলে মেয়ে বন্ধুদের কোনো আর প্রশ্ন নাই? শিওর? তাহলে এটা আমি বুঝতে পেলাম। ওকে, না এই জন্যই আমি বলতেছি কি যে আমি এই যে কতগুলো পয়েন্ট বললাম না, যে প্রথমে আমাদেরকে শিল্প কি, শিল্প সম্পর্কে লিখতে হবে, শিল্পের 2-একটা উদাহরণ দিতে হবে, যে রবীন্দ্রনাথ এই কথা বলেছে বা অন্য একজন আর্টিস্ট তার মতে শিল্প এটা, আমার মতে শিল্প এটা, সামগ্রিক বইয়ের মতে, এরকম শিল্পের 1 থেকে 2টা উদাহরণ তো দিতেই হবে, দিতে হবে না? এটা আমরা ভূমিকার ক্ষেত্রে গেলাম। তারপরে শিল্পে যদি অর্থ কেউ লিখতে চান, শিল্পের অর্থটা কি সেটাও লিখতে পারেন। তারপর লিখতে হবে শিল্পের বিচার, শিল্পের বিচার লেখার আগে হচ্ছে প্রকারভেদ লিখতে হবে। শিল্প আসলে কত প্রকার হতে পারে। শিল্প তো নৃত্য শিল্প, সঙ্গীত শিল্প, নাট্য শিল্প, সিনেমা শিল্প, সবই তো শিল্প। কারুশিল্প, চিত্রশিল্প, সবই শিল্প না? এই শিল্পের মধ্যে আমরা এখন কি নিয়ে আলোচনা করছি? আমরা তাত্ত্বিক শিল্প নিয়ে আলোচনা করছি, তত্ত্বীয় জ্ঞান বা তাত্ত্বিক শিল্প নিয়ে তো আলোচনা করতেছি, সেটা হচ্ছে শিল্প সমালোচনা ও শিল্প বিচার। এখন এটা তারপরে এটা লেখা শুরু করবো যে শিল্প বিচারটা কি। শিল্প বিচার করতে গেলে শিল্পের মধ্যে যে কয়েকটা বিষয় থাকতে হবে, যেমন দেখা শিখতে হবে, কম্পোজিশন থাকতে হবে, পরিপ্রেক্ষিত থাকতে হবে, আলোচনায় থাকতে হবে, এই বিষয়গুলো দিতে হবে। এর মধ্যে যদি আপনাদের প্রচুর সময় থাকে পরীক্ষা, তাহলে আবার পরিপ্রেক্ষিতটা কি লিখতে হবে, আলোচনা কি লিখতে হবে, কম্পোজিশন কি লিখতে হবে, দেখাটা কি জিনিস সেটা লিখতে হবে। লিখার পরে তখন আমরা তাত্ত্বিক জ্ঞানে যাবো এবং শিল্পের সমালোচনাতে যাবো। এখন সমালোচনা সাধারণত হতে পারে যে একটা শিল্প যখন আমরা এইভাবে উদাহরণ দিবেন যে এস.এন. সুলতানের বা জয়নুল আবেদিন ছবিটা এমন ছিল, তার মূল বিচার ছিল, ছবিটার বিষয় ভঙ্গি ছিল হচ্ছে যে এটা সে এটা গোটা পৃথিবীকে মেসেজ দিতে চাইছিল। কিন্তু বর্তমান যুগে হলে কি করতে হতো, সেই ছবিটা অনলাইন ভিত্তিক তাকে আঁকতে হতো এবং সেটা প্রকাশও করতে হতো, এবং সেই শিল্পকর্মটা যদি এইভাবে যদি প্রকাশ করা যেত তাহলে এটা প্রচারটা আরো ভালো মতো বৃহৎ হতো। তাহলে কি হলো, আপনি জয়নুল আবেদিন ছবির সমালোচনা করবেন কিন্তু সেটা গঠনমূলক জায়গার মধ্যে থেকে, বা এস.এন. সুলতানের ছবি সম্পর্কে
আপনি যেমন সুন্দরভাবে প্রশংসা করবেন, তেমনি কিছু দিক, যে দিকগুলো মনে হয় যে এই দিকগুলো আরো সুন্দর করে করলে বা আরো অন্যভাবে যদি একটু আধুনিকভাবে উপস্থাপন করা যেত, তাহলে গোটা বাংলাদেশের মানুষ দ্রুত তাকে চিনত। কিন্তু আমাদের সরকার বা আমাদের পরিবেশ এই যে এই শিল্পীদেরকে সঠিকভাবে তুলে আনতে না পারার কারণে তাদের সঠিকভাবে সমালোচনা হয়নি। আমাদের দেশীয় শিল্পীদের ছবি বা অন্যান্য ছবি দিয়েই মানে এই সমালোচনাগুলো লিখবেন, গঠনমূলক আর অগঠনমূলক। ওকে, আমাদের শিল্পীদের যদি ছবিগুলো নিয়ে লিখেন না, তাহলে কি হবে যে খুব দ্রুতই হচ্ছে সবার মধ্যে বোধগম্য হবে, সবাই বুঝতে পারবে বিষয়টা। যে আমরা তো এসএম সুলতানের দুর্ভিক্ষের ছবি সবাই জানি, জয়নুল আবেদিনের জানি, বা গুণ টানা সম্পর্কে জানি, বা হচ্ছে গ্রামীণ জীবন এসএম সুলতানের জানি, বা প্রথম বৃক্ষরোপণ এসএম সুলতানের জানি, বা কামাল হোসেনের তিন কন্যা সম্পর্কে জানি। তখন কি হবে, তখন হচ্ছে যে পরীক্ষক দেখবে যে না, এ তো সব হচ্ছে যে গঠনমূলকই আলোচনা করছে, মানে আমরা যা জানি বিখ্যাত বিখ্যাত ছবি, সেসব ছবি নিয়ে যেমন সুন্দর আলোচনা করছে সেমন সমালোচনা করছে। বা এই দৃষ্টিভঙ্গিগুলোকে যদি সমাজের এইভাবে প্রতিটা স্তরে যদি এই শিল্পকর্মগুলোকে ছড়িয়ে দেওয়া হতো, তাহলে কি হতো, সবাই এইসব শিল্পীগুলো সম্পর্কে জানতে পারতো, তাই কিনা? আমরা তো এটা পড়ার পরে জানলাম যে আমাদের দেশে এরকম শিল্পী আছে, তারা এই কাজ করছে, তাই কিনা? তো এই টোটাল বিষয়টা হচ্ছে এই এতটুকু যে বললাম আমি এখন এই 5 মিনিট, এটাই হচ্ছে পরীক্ষার খাতা লিখলে 10-এর 9 আর আরামে আমরা পাবো। ওকে রাসেল, তাহলে এখন আমরা এটা শেষ করি, এটা শেষ। জি ম্যাম, আপনাদের সব শিটগুলো দেখেন যে মেবি আমাদের অফিসিয়াল যে একটা সাইট আছে, সেটা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক, সেখানে পিডিএফ ফাইল করে দেওয়া আছে, তাই না বিলাস? একটা শিট দেওয়া আছে আপাতত। হ্যাঁ, এই যে মুরগি চিল্লাচ্ছে কোথায়? আপনাদের বাসায় ওই মুরগি কি আছে, জবাই দেওয়া হবে? বাচ্চারা মুরগি মনে হয়। সত্যি ওটাই জবাই দেওয়া হবে? ডিম পারছে? এই যে দেখেন, আমি কি হলো মুরগির শব্দটা শুনে মুরগির কথাটা বললাম, একজন আপনি বললেন যে হ্যাঁ ওটাকে জবাই দেওয়া হবে, একজন বললো ডিম পারছে তাই স্যার কক কক করতেছে, আরেকজন বললো স্যার ডিম দিতে পারছে না, কষ্টে কক কক করছে। এই যে গঠনমূলক, আপনারা কিন্তু সাবজেক্টের মধ্যে যে আলোচনাটা করলেন না, এটাই হচ্ছে গঠনমূলক অগঠনমূলক আলোচনা, এটাই হচ্ছে শিল্প। ঠিক আছে, তাহলে ওইটা আজকে আমরা পার্সেল পাচ্ছি তো নাকি? হ্যাঁ ম্যাম, আরেকজন কে প্রশ্ন করতে চাইলেন? ঠিক, অফিসে আসলে আপনারা শিট পাবেন ম্যাম। তবে আপনারা হচ্ছে যে আপনাদের সিলেবাসটা তো এবার একটু বড়, মানে আগে ছিল হচ্ছে 8টা 5টা প্র্যাকটিক্যাল 3টা হচ্ছে থিওরিক্যাল, আর এবার হচ্ছে 4টা থিওরিক্যাল 6টা হচ্ছে প্র্যাকটিক্যাল। কয়েকটা শীট এখনো নতুন, এই সিলেবাসটা আপনাদের হয়েছে কি গত সিলেবাস তার আগের সিলেবাস যেটা ছিল সেটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কিছু কিছু বিষয় অ্যাড হয়েছে আপনাদের এই শীটে। অ্যাড হওয়ার ফলে নতুনভাবে বোর্ড থেকে আসবে, তো আপনারা নেওয়ার আগে বা অফিসে আসার আগে অবশ্যই বিলাস সাহেবকে ফোন দেবেন, ফোন দিয়ে আপনারা আসবেন, কেমন? না 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 না, আপনারা যে শীটটা বের করবেন ওটা তো আপনাদের পড়ার জন্য। আর এবার আরো যে অন্যান্য 3টা থিওরিক্যাল যে শীট থাকবে সেটা অফিস থেকে দেওয়া হবে আপনাদেরকে। শোনেন, হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে অবশ্যই আমাকে ফলো করবেন। এবার আপনাদের কোর্সের বিষয়গুলো বৃহৎ, আমরা যেগুলো পড়ছি হচ্ছে 5 বছরে 7 বছরে, সেগুলো আপনাদেরকে পড়তে হবে এবার 4 মাসে। কিন্তু ভয়ের কিছু নাই, কিন্তু ভয়ের কিছু নাই, আজকেরও বেশি সময় হয়ে গেছে, ভয়ের কিছু নাই, সব সিস্টেমে পড়তে হবে। জি,
ফেব্রুয়ারি মাসে। আমার রোজার আগে করতে খাই শেষ হবে স্যার? আরাম করে করতে আল্লাহ সব হয়ে যাবে। কিভাবে পরীক্ষা দিব ওটা এখন টেনশন করে না ম্যাম, এখন গঠনমূলক বিষয়ের মধ্যে থাকেন। হ্যাঁ ওটা সময় বলে দেবে, এখন গঠনমূলকের মধ্যে থাকেন, যে যতগুলো আলোচনা করলাম এখন এর মধ্যে থাকেন, যে যখন করে কাজ তখন করেন, দেখেন ওটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আর আমি বলছি যে আপনারা আমাকে ফলো করলে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আর যদি মনে করেন না সবকিছুই আমরা যেভাবে হচ্ছে সেভাবেই করব, তাহলে বিপদে পড়বেন। কেমন? পড়াইতে লাগে ওই যে বললাম যে এইসব থিওরিক্যালের বিষয়, এই চারটা থিওরিক্যালের বিষয় আপনারা 7 থেকে 8 দিন বা 10 দিন সময় দিলেই 100-এ A+ পেয়ে যাবেন। ওকে, আপনারা এই চারটা পড়লে 100-এ A+ পেয়ে যাবেন। এটা আগে যেগুলা ছিল 1 2 3 4 5 6টা পরের অ্যাড হয়েছে। পরের অ্যাড হয়েছে। জি ম্যাম, বিউটি সুন্দরী ম্যাডাম বলেন। জি হ্যাঁ, কত দিছিলেন আমি তো জানি। আপনি এই যে একটু পরে প্র্যাকটিক্যালটা শেষ করার পরে আপনি হচ্ছে যে আবার একটু কল দিবেন আমাকে, আমি কিছু বিষয় আপনাকে তথ্য দিব, কথা বলবো, তারপরে আশা করছি আপনি আগাবেন। আপনার বিষয়টা নিয়ে আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করছি, আমার ওয়াইফ কিছু পরামর্শ দিচ্ছে আপনাকে, ঠিক আছে? সেই পরামর্শগুলো আপনার সাথে শেয়ার করব। এবং আরেকজন ম্যাম আছে, উনিও কাপড়ের কাজ করতেছে, তো এই যে আসছেন এখানে, ওনার নাম ঝামেলা খাতুন, তো উনি আছেন, ওনার সাথে না স্যার আমার নাম সেতু, শুধু সেতু। ও সেতু ম্যাডাম আছেন, উনি ঝামেলা খাতুন ভুল বলছেন। না বলতে পারলে বলবেন মিসেস রহমান, তাহলেই হবে। কত সুন্দর নাম। দেখেন আপনাদের এর আগে ছিল হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি এর পরিচয় ও তার শিল্পকর্ম, ছিল হচ্ছে রেমব্র্যান্ড এর শিল্পকর্ম, ছিল হচ্ছে পল সেজান, ছিল হচ্ছে জয়নুল আবেদিন, ছিল কামাল হাসান, ছিল এসএম সুলতান। এবার নতুন করে দিছে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, অগাস্টা রোদা, পাবলো পিকাসো, ভ্যান গগ, বনীন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথের এটা মানে চাচা কি ভাই, চাচা ছিল সম্ভবত, আর নভেরা আহমেদ। ঠিক আছে, এই নভেরা আহমেদ একজন ভাস্কর, বাংলাদেশের একজন ভাস্কর, আমার ওয়াইফ একজন বিখ্যাত বাংলাদেশের ভাস্কর। ঠিক আছে, খালি ওর জায়গা আছে, আমার ওয়াইফের জায়গা নাই, এই হচ্ছে পার্থক্য। আপনারা একজন আর্টিস্ট, আপনাদের জায়গা আছে, কারোর জায়গা নাই, এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। তো এই যে এক্সট্রা করে যেগুলো যোগ হচ্ছে, এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না, এগুলোর হচ্ছে সহজ সিস্টেম আছে, থিওরিক্যাল বিষয়। আমি ওই যে বললাম যে আমি হচ্ছে যে একটা শর্ট সিস্টেম আপনাদেরকে শিখাই দিচ্ছি, বা এখনো যেটা বলতেছি শর্ট সিস্টেম করব এই মোতাবেক। এই যে আজকে যতটুকু বললাম, আপনারা যদি কোনো কিছু বই ধরে কোনো কিছু যদি না দেখে আমার এই কথাগুলোর দ্বারা যদি ছোট্ট করে 2 পেজের একটা নোট করে ফেলেন, ছোট্ট করে যদি 2 পেজে নোট করে ফেলেন, আপনাদের কোনো কিচ্ছু করা লাগবে না, এটাই আপনারা 100% কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? এটাই 100% কমপ্লিট হয়ে যাবে। এই জন্য ক্লাসগুলো করাটা খুব জরুরি। আপনারা ধরেন যে এখন আর পড়লেন না, কথার কথা আর পড়লেন না, পরীক্ষার হলে যদি আবার কিছু কিছু কথা আপনাদের মনে থাকে, তাও দেখবেন যে আপনারা লিখে আসতে পারতেছেন অনেক কিছু। বোঝা গেছে? ধরেন এই যে ওই যে বললাম, আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আমার ওয়াইফ পড়তে হচ্ছে 1 মাস ধরে, 15-20 দিন ধরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষার আগে, আর আমি পড়তাম হচ্ছে 4 থেকে 5 দিন। আমার ওয়াইফ পাইতে 82, আমি পাইতাম 81, ওই 1-2 মাস কম পাইতাম ওর থেকে। সমস্যা নাই, তাও তো কম পাইতেন স্যার, দেখেন বাবা দেখেন। হ্যাঁ, কিন্তু ওই যে আপনারা যে 20 দিন 1 মাস ধরে পড়লেন, আমি তো 20 দিন যে আড্ডা মারতে পারলাম বাইরে, সেটা হোক, তারপরে তো আপনি আপনার কম পাইতেন। ওই সময় যে আমি বাইরে একটা খ্যাপ মারতে পারলাম, টাকা ইনকাম করতে পারলাম, তাহলে ওটার দিক কে দিবে, কে দেখবে? আপনারা পারলেন না, কিন্তু আমরা আড্ডা দিতে পারি, খ্যাপও মারতে পারি, আবার হচ্ছে যে পড়তেও পারি। ঠিক আছে, মানে আমি ধরেন এইভাবে পড়াগুলো নেই, সকাল আসলে ওইভাবে আমাদের হয় না স্যার। সকাল 7টা কি 8টার সময় বসে শীটগুলো রাখি, রেখে 2 থেকে 3টা কোশ্চেন দেখি কে কিভাবে লিখছে, উত্তরপত্রগুলো দেখি, দেখার পরে এই কাটছাট এর থেকে কাটছাট করতে করতে আমার ওয়াইফ আবার এগুলো কি করে কাটছাট করে আবার সুন্দর করে নিজে করে লিখে, আর আমি কাটছাট করে কাটছাটগুলোই থাকে, এগুলো আমার লেখাগুলো প্রশ্নই আসে না। তখন এই কাটছাটগুলো দেখি যে এই প্রশ্নটা এটা, এখান থেকে পড়লে এটা ভালো হবে, ওখান থেকে পড়লে এটা ভালো হবে, ওখান থেকে পড়লে ভালো হবে। 3টে শীট দেখে একটা কোশ্চেন হয় আমার,
আর ওই এই 3টা শীট না দেখে ওই টোটালটাকে একটা খাতায় করে। মাঝে মাঝে যে সাপ্লাই দেয়, যখন যখন ওর সাথে আমার সম্পর্কটা হয়ে গেল 4th ইয়ারের পরে, তখন দেখছি নোটগুলো সাপ্লাই চলে আসে, তখন আমার টেনশন আরো কমে গেল। হ্যাঁ, তখন আমার আর কোশ্চিনে এক্সট্রা করে এইভাবে পড়া লাগে না। ও হচ্ছে যে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুলের, ওদের স্কুল তো নাম করে, বাংলাদেশের নাম করে স্কুল, ক্যান পাবলিকের স্টুডেন্ট ছিল। আমি ছিলাম আমাদের রাজশাহীর বালিয়াপুকুর অগ্রণী স্কুলের স্টুডেন্ট। আমি ছিলাম ক্লাসে 2 রোল, ও ছিল হচ্ছে 17 রোল, 18 রোল, 20 রোল। মানে কোথায় আমি কোথায় ও, অনেক পার্থক্য, ঠিক আছে। তো হচ্ছে ধরেন যে এই যে কোশ্চেনগুলো এইভাবে নিতাম, নিয়ে টার্গেট থাকতো আমার 4 দিন, সর্বোচ্চ 2 দিন পড়তাম, আর 2 দিন হচ্ছে আড্ডা যেতে, চিন্তা করতে চাই চলে যেত। এটা ধরেন নিলাম, খারাপ লিখলাম যে এগুলো এই করা পড়বো, নিলাম, পড়লাম, না দেখে একবার দেখলাম পারতেছি কিনা, পারতেছি না, আবার পড়লাম, ওকে 1-2 দিনের মধ্যে কমপ্লিট, বাদ বাকি রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চাই, টপ। এটা বুঝতে হবে। ওরকম করে হবে না স্যার, আমাদের হবে ম্যাম, হবে না কই। আমাদের এই পড়াগুলা আমি কেন বলি আপনাদেরকে জানেন, কেন সহজ দেই? আমাদের এই পড়াগুলা না আপনার ফিজিক্স, না কেমিস্ট্রি, না বায়োলজি, না হচ্ছে অন্য সাবজেক্ট, এখন মনে হচ্ছে ও তারপরে হচ্ছে যে আপনার দাদাইজম, হ্যাঁ, এই কয়েকটা ইজম আছে, 4 থেকে 5টা ইজম করতে হবে। আর আরেকটা আছে হচ্ছে যে এই যে বিভিন্ন হচ্ছে যে আপনার